তোর এত বড় সাহস হলো কি করে আমাকে ভালোবাসার কথা বলার? লুচ্চা কোথাকার! নিজের চেহারা একবার আয়নায় দেখেছিস? তোরে দেখতে তো একটা ভূতের মতো লাগছে। শুন, নেক্সট টাইম তুই যদি আমার পেছন পেছন আসিস, তাহলে আমার বয়ফ্রেন্ডকে দিয়ে তোকে এমন মায়ের খাওয়াবো, জীবনে আর আমার দিকে এই মুখ নিয়ে তাকাতে পারবি না। রিয়া এটা বলে চলে গেল আমার কাছ থেকে। কে রে, তুই এই সময় ছাদে কেন? কেন, আমার জন্য আলাদাভাবে কোনো সময় আছে নাকি যে যখন ইচ্ছা তখন আসতে পারবো না? সময় মতো আসতে পারবো। আরে না, আমি তেমনটা বলি নাই। আমি বলছি জাস্ট হঠাৎ আসলে তো, তাই আর কি। আরিয়ান, কিছু বলবি? আমি তোকে একটা কথা বলতে চাই। দেখ, তুই মজা করবি না, কথাটা আমি সিরিয়াসলি বলতে চাই। আচ্ছা বল, আমি শুনছি। আই লাভ ইউ আরিয়ান। মানেটা কি ফারিয়া? মানেটা খুব সোজা, আমি তোকে ভালোবাসি। বোন ভাইকে ভালোবাসতে পারে, এটার কোনো সমস্যা নেই। আরিয়ান, তুই কেন বুঝছিস না? আমি ভাই বোনের কথা বলতেছি না, আমি তোকে আমার জীবনসঙ্গী হিসেবে ভালোবাসি। তোর কি মাথা গেছে? এসব কি বলছিস? এসব চাচাচাচি শুনলে তোর কি অবস্থা হবে একবার ভেবে দেখেছিস? আরিয়ান, আমি তোকে খুব ভালোবাসি, আম্মু আব্বুকে আমি রাজি করাবো। ফারিয়া তুই কি বলছিস এসব? কেন, তুই কানে শুনতে পাচ্ছিস না? আমি তোকে ভালোবাসি আরিয়ান। ফারিয়া দেখ, যেটা চাইছিস সেটা কখনো হয় না। কেন হয় না? আমাদের ইসলামে কি চাচাতো বোনকে বিয়ে করা হারাম, এটা লেখা আছে? তা না, আসলে তুই তো জানিস আমি এখনো রিয়াকে ভালোবাসি, ভালোবেসে যাব। আরিয়ান, কি রে তুই? তোকে যেই মেয়ে এত কষ্ট দিল, সেই মেয়েকে তুই এখনো ভালোবাসিস? যাকে একবার মন দিয়ে ভালোবাসা যায় তাকে কখনো ভোলা যায় না। সে হাজার ইগনোর করলেও ভালোবাসাটা কখনো কমবে না। কিন্তু আমি যে তোকে মন দিয়ে ভালোবাসি, আমার কি হবে আরিয়ান? ফারিয়া তুই আমাকে ভুলে যা, দেখ আমার থেকে ভালো ছেলে পাবি তুই। কি স্বার্থপর তুই! একটু আগে বললি তুই, যাকে মন দিয়ে ভালোবাসা যায় তাকে কখনো ভোলা যায় না। আমি যে মন দিয়ে তোকে ভালোবাসি, সেটা কিভাবে ভুলবো? কি ব্যাপার, তুই আজকে আবার আসছিস? রিয়া, না মানে একটা কথা বলার ছিল। বল, কি বলবি তাড়াতাড়ি, আমার হাতে সময় নেই। আমি এবার রিয়ার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে ফুলগুলো সামনে নে। আই লাভ ইউ রিয়া, আমি তোকে খুব ভালোবাসি, অন্তত এবার মেনে নে। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস! কালকে তোকে চট দিছি, তোর লজ্জা শরম কিছু নেই? বারবার কেন আমার সামনে আসিস? আমার বয়ফ্রেন্ড আছে, তুই সেটা জানিস না? তারপরও আমার পেছনে পেছনে কোন কারণে ঘুরিস? আমি তোর মুখ দেখতে চাই না, তুই আমার সামনে আর আসবি না। আমি তোর কাছে মাফ চাই। ধন্যবাদ রিয়া, মাপ চাইতে হবে না। তোরে কথা দিলাম আমি আর তোদের সামনে কখনোই আসবো না। তুই সুখে থাকলে আমিও সুখে থাকবো, কথাটা মনে রাখিস। আমার ভালোবাসাটা কিন্তু মিথ্যা ছিল না। ভালো থাকিস। রিয়াকে এই কথা বলে চলে আসলাম বাসায়। বাসায় এসে সিদ্ধান্ত নিলাম আজ এই শহর ছেড়ে চলে যাব। এই শহরে যত থাকবো তত আমি রিয়ার প্রতি দুর্বল হয়ে পড়বো। আর আমি পারবো না রিয়াকে ওই ছেলেটার সাথে দেখতে। ভালোবাসার মানুষ অন্য কারোর সাথে থাকলে ওটা তো মেনে নেওয়া যায় না সবার জন্য। থাক, রিয়া আমাকে বলেছ সামনে যেন আর না আসি, তাই ঠিক আছে, আমি তোর সামনে আর আসবো না রে। ভালো থাকিস তুই তোর বয়ফ্রেন্ডকে নিয়ে। তুই ভালো থাকলে আমিও ভালো থাকবো। না চাওয়া সত্ত্বেও চোখ থেকে দুপোটা জল গড়িয়ে পড়লো। ওয়াশরুমে গিয়ে নিজের ইচ্ছা মতো ভিজলাম। মাথাটা ঝিঝি করছে। না, আমাকে এভাবে বসে থাকলে চলবে না। আম্মুকে বলে আজ সন্ধ্যায় আমাদের গ্রামের বাড়িতে চলে যাব। আমি এবার নিচে গিয়ে দেখি আম্মু বসে আছে, মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে চিন্তিত আছে। আমি এবার আম্মুর সাথে সোফাতে বসলাম। আম্মু এবার এটা দেখে আমাকে বলল, আমার ছেলেটার আজ কি হয়েছে? চোখ মুখ এত ফোলা ফোলা লাগছে কেন? কি হয়েছে বাবা? আম্মু আমি তোমাকে একটা কথা বলি। আসলে আম্মু, আজই গ্রামের বাড়িতে চলে যাব। ভালো লাগছে না এখানে, আর থাকবো না। আমাকে যাওয়ার অনুমতি দাও আম্মু। আম্মু আমার কথা শুনে বসা থেকে দাঁড়িয়ে গেলেন। আম্মু চশমা পরেন, তো চশমার ফাঁকে চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আম্মু আমার কথা শুনে হয়তো এটা আশা করেনি যে আমি এমন কিছু বলবো। আরিয়ান বাবা, তুই ঠিক আছিস তো? এই রকম কেন বলছিস? তোকে কি কেউ কিছু বলেছে? আম্মুকে বল, তুই মিথ্যা কথা বলবি না কিন্তু। আরিয়ান দেখ, মায়ের চোখে কখনো ফাঁকি দিতে পারবি না। বল বাবা, কি হয়েছে? আমি আবার নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি আম্মুকে জোরে ধরে কান্না করে দিলাম। আমি যে রেখে ভালোবাসি, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবকিছু আম্মুকে বললাম। আম্মু তো আমার কথা শুনে রেখে আগুন হয়ে গেছে। রিয়ার এত বড় সাহস আমার ছেলের গায়ে হাত তুলেছে। ওয়েট, আমি এক্ষুনি গিয়ে ওর ব্যবস্থা করছি।
আমার ছেলেকে মারা কত মজা তা আমি দেখাবো এখন। আমি আমার হাত টেনে ধরলাম। এরপর আম্মুকে বললাম, না আম্মু, রিয়াকে আমি ভালোবাসি, ওকে কিছু বলো না। ওকে কিছু বললে তো আমারও কষ্ট হবে। তুমি কি চাও তোমার ছেলের কষ্ট হোক? আর আম্মু, আমাকে তুমি কথা দাও রিয়াকে কোনো কিছুই বলবে না। আগে যেরকম মেয়ের মতো ভালোবাসতে এখনও তেমন ভালোবাসবে, কথা দাও আমায়। আম্মু আমার কথা শুনে নিজে ও কান্না করে ফেলেছে। এরপর আম্মু বলল, বাবা তুই চিন্তা করিস না, রিয়ার থেকে ভালো মেয়ে আমি তোকে বিয়ে করাবো। আম্মু, যাকে একবার ভালোবাসা যায় তাকে ব্যতীত সেকেন্ড কাউকে মেনে নেওয়া অসম্ভব। আর আমার জানা মতে রিয়া একদিন বুঝতে পারবে কোনটা ভুল ছিল আর কোনটা সঠিক ছিল। আর একটা কথা, কখনো রিয়া যদি আমার কথা বলে, তুমি আমি কোথায় আছি সেটা বলবে না, কথা তো আমায়। কথা দিচ্ছি বাবা, বলবো না। কিন্তু বাবা তোকে ছেড়ে আমি কেমনে থাকবো? আমার ছেলেকে না দেখতে পেয়ে পাগল হয়ে যায়। আম্মু, তুমি জানো না তোমার ছেলেও তোমাকে ছাড়া থাকতে পারবে না। কিন্তু কি করব, পরিস্থিতি আমাকে এমন জায়গায় এনে ফেলেছে, কোনো উপায় নেই। তবে আম্মু, আমি তোমাকে প্রতিদিন ভিডিও কল দিয়ে কথা বলবো, কোনো চিন্তা করো না। তুমি এবার তো একটা হাসি দাও দেখি। আম্মু কান্না ভেজা মুখে একটা হাসি দিল। আম্মুর হাসি মুখ ফোটাতে পারছি, এটাই অনেক। এরপর আম্মুর সাথে কিছু কথা বললাম। এরপর আমি উপরে চলে গেলাম। বিকেল করে সন্ধ্যা নেমে আসলো। এবার আমার যাওয়ার সময় হয়ে গেছে। সব কিছু গুছিয়ে রাখছি। আম্মু চাচাকে ফোন করে বলে দিয়েছে যে আমাকে কেউ রিসিভ করতে আসতে। বাসের টিকিট অনলাইনে কেটে ফেললাম, তাই তেমন আর কোনো অসুবিধা হয়নি। আমি সব কিছু নিয়ে রেডি হয়ে নিচে নেমে গেলাম। এরপর আম্মুর চোখে পানি। আমি বুঝতে পারছি আম্মু আমার জন্য কষ্ট পাচ্ছে। আম্মু একটু কষ্ট করো, এখানে থাকলে যে তোমার ছেলেটা তিলে তিলে শেষ হয়ে যাবে। আমি আম্মুকে গিয়ে জড়িয়ে তুললাম। এরপর আম্মুকে বললাম হাসি মুখে বিদায় দিতে। আম্মু চোখে পানি নিয়ে হাসি মুখে আমাকে বিদায় দিল। আমার কাছে কষ্ট হচ্ছে আম্মুর জন্য। রিক্সাতে বসে আছি। এবার নিজের কলেজটার সামনে এসে রিক্সা থামাতে বললাম। একবার ভালো করে দেখে নিলাম কলেজটা। আবার কখন আসবো সেটা তো ঠিক নেই। নিজের বন্ধুগুলোর জন্য খুব কষ্ট লাগছে। নিজের মনকে কোনোভাবেই বোঝাতে পারছি না। এরপর রিক্সা করে সোজা বাস স্ট্যান্ডে চলে গেলাম। এরপর বাসে উঠলাম। যত সময় বাস ছেড়ে দিল, জানালার পাশে তাকিয়ে দেখছিলাম নিজ শহর পাড়ি দিয়ে অন্য শহরে চলে আসতেছি। রিয়ার কথা খুব ভাবছি, খুব কষ্ট হচ্ছে। জানি না আজও পারবো কিনা আমি রিয়াকে ছাড়া থাকতে। ভাবতে ভাবতে বাসের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন দেখলাম আমাদের নিজ গ্রামের বাড়িতে, ফেনীতে চলে আসলাম। আমি বাস থেকে নেমে ফোন হাতে নিয়ে গাইতেছিলাম। দূর থেকে কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু আম্মু যে বললো কে নাকি আমাকে নিতে আসবে। হঠাৎ আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো। এটা দেখে চমকে উঠলাম। এরপর রিসিভ করার পর, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে মেইলি কণ্ঠ ভেসে আসছে, কণ্ঠ খুবই মিষ্টি। আপনি কি আরিয়ান? ওই যে হাতে পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু আপনি কিভাবে জানলেন যে আমি পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আছি? আর আপনি কে? আমি কে সেটা পরে জানতে পারবেন, কিন্তু আপনি সামনের দিকে একটু তাকাবেন। আমি সামনের দিকে তাকিয়ে দেখি একটু দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা তো পুরো পরীর মতো, খুব মিষ্টি, আমার রিয়ার মতো বললে ভুল হচ্ছে। রিয়া তো আর এখন আমার নেই। এই যে মিস্টার আরিয়ানের বাচ্চা, আমি কখন থেকে দাঁড়িয়ে আছি, আপনি কি সেটা খেয়াল করেননি? আমি মেয়েটার কথা শুনে চমকে উঠলাম। ওয়েট, আপনি কে? এরকম করে আমার সাথে কথা বলছেন কেন? হায় আল্লাহ, আমাকে ভুলে গেলি তুই? ফারিয়া তুই? মা গো, এত সুন্দর কিভাবে হলি? আর কত বড় হয়ে গেলি, তোকে তো পুরো নায়িকার মতো লাগছে। তুই কি যে বলিস না, আমার এসব বললে লজ্জা করে তো। ওই কুত্তা, আমাকে ছেড়ে সেই ছোটবেলায় চলে গেলি, একটা বারও কি আমার কথা তোর মনে পড়লো না? বোন, বিশ্বাস কর আমি চেষ্টা করছি রে, কিন্তু। বোন মানে? আমি তোর বউ লাগি, বোন নয়, বুঝেছিস? বিষয়টা মাথায় ঢুকছে না রে। একটা রিক্সা ডাক, বাকি কথা বাসায় গিয়ে বলবো। এরপর আমরা একটা রিক্সাতে উঠলাম। আসলে ফারিয়া হলো আমার চাচাতো বোন। ছোটবেলায় যেরকম কিউট দেখেছিলাম, মেয়েটা ওই রকমের থেকে আরো বেশি কিউট হয়ে গেছে। আমি তো চিনতে পারছিলাম না, বাট ওর মুখের উপর তিলটা দেখে চিনতে পারছি আমি। পুরো রাস্তায় ফারিয়া শুধু বকবক করেছে, আমার কান ঝালাফাড়া করে ফেলেছে। আমি কিছু বলছি না, কানে হেডফোন লাগিয়ে বসে আছি। আর এদিকে রিয়া কলেজ আসার পর আমাকে না দেখতে পেয়ে বলল, যাক বাবা, আপরটা মনে হয় আজ কলেজে আসে নাই, বাঁচা গেল। ওর ফোনে কল আসলো, ওর বয়ফ্রেন্ড ওকে জরুরি দেখা করতে বললো। রিয়া তার বয়ফ্রেন্ডের দেওয়া ঠিকানায় গিয়ে দেখলো তার বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। কি বাবু, তুমি আমাকে এমন ভাবে ডাকতেছো কেন? কি হয়েছে? রিয়া চলো না, আমি তোমাকে একটু আলাদাভাবে নিজের করে পেতে চাই। দেখো, আমি তোমাকে আগেই বলেছি
আমি বিয়ের আগে এসব নোংরা কাজ করতে চাই না। তুমি বলছো তোমার ফ্যামিলিকে আমাদের বিয়ের কথা। চুপ, সারাদিন বিয়ে বিয়ে বলে মাথা খেয়ে ফেলছ। বিয়ে তো বললাম করব, আগে আজ তোর যৌবনটা একটু আমি লুট করব। ছি ছি রাকিব, তুমি এসব বলতে পারলে? তুমি না আমাকে ভালোবাসো, তাহলে তুমি এসব বলছো? আসলে তোমার সাথে আমার রিলেশন করার সব থেকে বড় ভুল হয়েছে। হ্যাঁ, ভুল তো তুই অনেক আগেই করে ফেলছিস। আরিয়ানের মতো সহজ সরল ছেলের ভালোবাসা বুঝলি না, আর তুই আমার ভালোবাসা কি বুঝবি? আর আমি তোকে কখনো ভালোবাসি নাই, আমি তোর শরীর বুক করতে চাই, আজ তাই করব। শয়তান, আমার হাত ছাড়। লুচ্চা কোথাকার, আমার হাত ছাড়। রিয়া তার বয়ফ্রেন্ডের গায়ে চড় মারলো। তোর এই পাপি মুখ আমাকে কখনো দেখাবি না, এটা বলে রিয়া কান্না করতে করতে চলে গেল। আর এইদিকে আমি আমাদের নিজ বাড়ির সামনে চলে আসলাম। আগের মতো আর গ্রাম নেই, সব তো দেখছি শহর হয়ে যাচ্ছে। ফারি আমার হাত টানতে টানতে দরজার সামনে নিয়ে গেল। এরপর দরজায় বেল বাজালো। বেল বাজানোর পর দেখলাম যে চাচি দরজা খুলে দিল। চাচি আমাকে দেখে কিরকম অবাক হয়ে তাকিয়েছে, হয়তো আমাকে চিনতে পারছে না। না চেনারই কথা, আমি সেই ছোট্টবেলায় চলে গেছি, আজ বড় হয়ে আসছি, কিন্তু আমার মাথায় একটা কথা কিছুতেই ঢুকছে না। ফারি আমাকে কিভাবে চিনলো? ব্যাপারটা কেমন একটা রহস্যময়। চাচির কথা শুনে চমকে উঠলাম আমি। ফারিয়া, তোর সাথে এই ছেলেটাকে এর আগে তো এখানে কখনো দেখি নাই। আমি মনে মনে যেটা আশা করছিলাম সেটাই হয়েছে। চাচি আমাকে চিনতে পারছে না। চাচির মুখে এরকম কথা শুনে ফারিয়া মুচকি মুচকি হাসছিল। আমার কাছে বিষয়টা কিরকম লজ্জা বোধ করছি। ফারিয়া, তোকে আমি কিছু বলছি, তুই আমার কথার উত্তর না দিয়ে এভাবে হাসার কি আছে? মা, এটা আমাদের আরিয়ান ভাইয়া, তুমি চিনতে পারছো না? চাচি ফারিয়ার মুখ থেকে এরকম কথা শুনে জোরে একটা আওয়াজ দিয়ে বলল, কে কোথায় আছো? তাড়াতাড়ি নিচে আসো। চাচির আওয়াজের কারণে সবাই চারদিক থেকে এসে আমার সামনে দাঁড়িয়েছে। এবার চাচাকে আমি চিনতে পারছি ভালো করেই, চাচা আমাকে চিনতে পারছে। চাচা আমাকে আরিয়ান বলে জড়িয়ে ধরলো। কি বাবা, তোর এই বুড়ো চাচাটাকে ভুলে গেলি? একবারও কি আমাদের কথা মনে পড়লো না? সবাই এভাবে আমাকে এই কথা বলে ওই কথা বলে ইমোশনাল করে ফেলেছে। এবার কিন্তু সত্যি আমার চোখে পানি চলে আসলো। এখানে না আসলে আমি জানতে পারতাম না যে আমার চাচা চাচি সবাই আমাকে কত ভালোবাসে। ভেতরে ঢুকে আমি সোফাতে বসা মাত্রই সবাই আমার সামনে 1 ডজন খাবার দিল। আমি তো খাবারগুলো দেখেই খাবার স্বাদ মিটে গেছে। আমি খাচ্ছি না দেখে চাচা আবার আমায় বলল, কি বাবা, খাচ্ছিস না কেন? পাগল ছেলে, এটা তো তোর বাড়ি, এত লজ্জা পাবার কি আছে? আহা, তুমি ছেলেটাকে এভাবে আর লজ্জা দিও না তো। আচ্ছা আরিয়ান বাবা, তুমি উপরে গিয়ে একটু রেস্ট নাও, তারপর রাতে আমরা না হয় সবাই মিলে তোমার সাথে গল্প করব। ফারিয়া, তুই যা, আরিয়ানকে নিয়ে উপরে তোর পাশের রুম নিয়ে যা, আর বিছানাটা ঠিক করে দিস। সেটা তুমি না বললেও দিতাম, আমার জামাই বলে কথা। ফারিয়া এটা বলে জিব্বায় কামড় মারলো। এই রে, কি থেকে কি বলে ফেললাম। ফারিয়া লজ্জা পেয়ে এক দৌড় দিয়ে উপরে চলে গেল। ফারিয়ার এই কাণ্ড দেখে সবাই হাসছিল। আমিও ফারিয়ার পিছন পিছন উপরে গিয়ে একটা রুমে ঢুকলাম। রুমে ঢোকার পর আমি খুব অবাক হলাম, কারণ এর আগে জানা মতে রুমটাতে কেউ থাকে নাই। এরপরও রুমটা কত সুন্দর গোছানো, আমার কাছে বেশ ভালোই লাগলো। ফারিয়া বিছানা গোছানোর পর, ওই আরিয়ান শোন, আমি যে এত কষ্ট করে তোকে নিয়ে আসলাম, বিছানা করে দিলাম, আমাকে কি কিছু দিবি না? মানে তোর আবার কি চাই রে? যা চাই তাই দিবি তো আরিয়ান? কি চাস বল? আমি ভাবলাম ফারিয়া হয়তো আমার কাছে টাকা বা অন্য কিছু চাইবে। বলছি কি, আমাকে একটা লিপ কিস দে না। হোয়াট? তোর কি মাথা গেছে নাকি? এখনই রুম থেকে যা, তা না হলে আমি কিন্তু চাচিকে ডাক দিলাম কিন্তু। খবরদার, তুই আম্মুকে ডাক দিবি না, আমি চলে যাচ্ছি। ফারিয়া চলে যাওয়ার পর আমি একটু নিশ্চিত হয়ে দরজা লাগিয়ে ওয়াশরুমে ঢুকলাম। ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় গায়ে এলে দিলাম। আর রিয়ার কথা ভাবছিলাম। রিয়া, আমি চলে এসেছি। এতক্ষণে মনে মনে অনেক খুশি হয়েছ। থাক, ও খুশি থাকলে আমিও খুশি। ওর খুশিটুকু নিয়ে না হয় আমি বেঁচে থাকবো। এইসব ভাবতে ভাবতে চোখে ঘুম চলে আসলো। রিয়ার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ছিলাম। আর ওইদিকে রিয়ার বাসায় গিয়ে দরজা বন্ধ করে কান্না করছিল। রিয়া কিছুতে এটা মেনে নিতে পারছে না যে তার বয়ফ্রেন্ড তার সাথে খেলা করলো। রিয়া এক সময় কান্না করতে করতে বিছানায় ঘুমিয়ে পড়ে। আর এদিকে আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা খুব খারাপ ছিল। স্বপ্নটা এমন ছিল যে রিয়া রাস্তায় একা একা হাঁটছে, হঠাৎ একটা গাড়ি এসে রিয়ার উপর দিয়ে চলে গেল। আমার শরীর অটোমেটিক ঘামতে শুরু করলো। এটা আমি কি দেখলাম? রিয়া ঠিক আছে তো? খুব টেনশন হচ্ছে রিয়ার জন্য। আবার ভাবলাম না, হয়তো এটা এমনি দেখলাম। রিয়া তার বয়ফ্রেন্ডের সাথে বেশ ভালোই আছে। রিয়া ভালোই আছে, থাক, ও নিজের মতো। আমি রিয়াকে ভালোবাসি, ওর ভালো থাকে নিয়ে আমার ভালো থাকা। আমি বিছানা থেকে উঠে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। এরপর বিছানা থেকে
ফোনটি হাতে নিয়ে দেখি রাত হয়ে গেছে। আমি এবার রুমের দরজাটা খুলে দিলাম। হঠাৎ রুমের দরজা খোলার পর ফারিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে আমি চমকে উঠলাম। কি ব্যাপার ফারিয়া, তুই এখানে কেন? এভাবে তাকিয়েছিস কেন আমার দিকে? না মানে তোকে ডাকতে আসছিলাম, সবাই তোর জন্য নিচে ওয়েট করছে। তাড়াতাড়ি চল। এরপর আমি ফারিয়ার সাথে নিচে নেমে গেলাম। নিচে নেমে দেখি মোটামুটি সবাই বসে আছে। চাচি আমার দিকে তাকিয়ে বলল যে, কি আমাদের স্যার কি ঘুমাইছে? চোখ দেখে তো মনে হচ্ছে ঘুমাইছো। জি আসলে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক আছে, এখন খেতে বসো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো। এরপর আমি একটা চেয়ারে বসে পড়লাম। ফারিয়া দাঁড়িয়ে আছে। এই অবস্থা দেখে চাচি বলল, ফারিয়া তোর আবার কি হলো? এভাবে দাঁড়িয়ে আছিস কেন? বসতে বলছো না তোর আব্বু? এরপর ফারিয়া আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। ফারিয়ার হাসিটা খুব সুন্দর। ফারিয়া হাসলে তার গালে টোল পড়ে। রিয়ার গালেও তো এরকম টোল পড়ে। এতক্ষণ মনটা ভালোই ছিল, কিন্তু রিয়ার কথা মনে পড়তে মুহূর্তে মনটা খারাপ হয়ে গেল। আমি খাচ্ছি না, শুধু প্লেটে আঙ্গুল দিয়ে হাত ঘোরাচ্ছি। আমার দিকে চাচি খেয়াল করে দেখেছে আমি খাচ্ছি না। চাচি নিজের খাওয়াটা থামিয়ে দিয়ে আমার দিকে মুখ করে বলল, কি ব্যাপার আরিয়ান, তুমি আসা অবধি দেখছি কেমন একটা মন খারাপ করে থাকো। কি হয়েছে? এখানে তোমার ভালো লাগছে না নাকি? আরে না চাচি, কি যে বলেন, আসলে এমনি আম্মুর কথা মনে পড়ছিল তাই। দেখো সবাই, পাগল ছেলে একটা। আচ্ছা, তোমাকে কাল ফারিয়া করতে নিয়ে যাবে। এখানে তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তুমি ছোটবেলায় এসেছ, হয়তো তোমার মনে নেই। জি চাচি, কাল যাব। অনেকদিন হলো গ্রামে আসা হয়নি, এর ফাঁকে গ্রামটা ভালো করে দেখব। এরপর সবাই মিলে খাওয়া দাওয়া করে আমি তখনই রুমের দরজা বন্ধ করতে যাব, তখন ফারিয়া জোর করে আমার রুমে ঢুকে পড়লো। আমি ফারিয়ার এরকম ব্যবহার দেখে খুব অবাক হলাম। কি ব্যাপার ফারিয়া, তুই এদিকে কোথায় আসতেছিস? ফারিয়া কিছু না বলে দুষ্ট হাসিতে আমার দিকে এগিয়ে আসছিল। দেখ ফারিয়া, এটা কিন্তু ভালো হবে না, একদম তুই আমার কাছে আসবি না। ফারিয়া আমার কোনো কথা শুনছে না। আমি পিছনে যেতে যেতে দেয়ালের সাথে ঘেসে গেলাম। ফারিয়া এবার পুরো আমার মুখের সামনে চলে আসলো। আমি বুঝতে পারলাম খারাপ কিছু হতে চলেছে। মাথায় একটা আইডিয়া এলো, দেখি এটা কাজে লাগে কিনা। চাচি আপনি এখানে? ফারিয়া আমার মুখ থেকে এটা শোনার পর তাড়াতাড়ি করে আমার থেকে সরে গেল। আমি এই ফাঁকে এক দৌড় দিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। যাক বাবা, বাঁচা গেল। কুত্তা, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমার সাথে চিটিং, তাই না? ঠিক আছে, এটা কিন্তু পরে পাওনা থাকলো। ফারিয়া এটা বলে চুপ হয়ে গেল। আমি এবার ওয়াশরুমের দরজা ফাঁক করে দেখতেছিলাম ফারিয়া আছে কিনা। দেখলাম চলে গেছে। এরপর বড় একটা নিঃশ্বাস ফেলে দৌড় দিয়ে রুমের দরজা বন্ধ করে দিলাম। কষ্ট থেকে বাঁচার জন্য এখানে আসলাম। হায় আল্লাহ, এখানে সে কোথায় আমি ফেসে গেলাম। ওইদিকে রিয়া খাবার সময় কারোর সাথে কোনো কথা না বলেই নিজের মতো খেয়েই উঠে চলে গেল। রিয়ার এরকম বিহেভে ওর মা বাবা খুবই অবাক হয়েছে। তারা ভাবছে আমাদের মেয়েটা তো এরকম চুপচাপ ছিল না, তাহলে হঠাৎ এরকম কেন হয়ে গেল। রিয়া রুমে গিয়ে আবার অজরে কান্না শুরু করে দিল। রিয়া বের ভাবতে লাগলো, আরিয়ান আমাকে কত ভালোবাসতো, আর আমি স্বার্থপর মানুষের মতো অহংকার দেখে কত অপমান করেছি। আসলে আমি এখন বুঝতে পারছি কোনটা ঠিক ছিল। রিয়া এবার শুয়ে শুয়ে ভাবছে আর কান্না করছে। আর কান্না করব না। যে আমাকে ভালোবাসে না তাকে নিয়ে খেলা করে বিষয়ে আমি আর এক সেকেন্ডও ভাববো না, ভাবতে চাইও না। রিয়া আমাকে যে কত অপমান করলো, চর মারলো, সেটা এখন নিজের কাছেই খারাপ লাগছে। রিয়া ভাবছে কাল সকালে কি আমার কাছে মাপ চেয়ে নেবে, আর আমার ভালোবাসা গ্রহণ করে নেবে, আর আমার সাথে সবকিছু নতুন করে শুরু করবে। রিয়া সব ভাবতে ভাবতে আয়নার সামনে দাঁড়িয়ে আমার কথা ভাবতে লজ্জা পায়। ইস, কাল যে কি হবে। রিয়া লজ্জার কারণে আয়নার দিকে তাকাতেই পারছে না। মনে হচ্ছে তার পিছনে আমি দাঁড়িয়ে আছি। এইদিকে আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। চোখ বন্ধ করলাম। যখন একটু ঘুমানোর চেষ্টা করবো তখনই মোবাইলে রিংটোনের আওয়াজে আমি চোখগুলো মেলে মোবাইলটা হাতে এনে দেখি আম্মু ফোন করেছে। তার কোনো কথা না ভেবে ফোন রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছো আম্মু? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস বাবা? ঠিকভাবে খাওয়া দাওয়া করছিস তো? হ্যাঁ আম্মু, আমি তো একদম ঠিক আছি। এখানে আসার পর সবার ভালোবাসা দেখে আমার মন খুব ভালো লাগছে। কিন্তু আম্মু, তোমার জন্য মন খারাপ লাগছিল। খুব মিস করছি তোমাকে আম্মু। আমার পাগল ছেলেটাকে কি বলে? আমি তো তোর পাশে আছি। আর আম্মু আর তোর আব্বু আমরা আসবো সামনের মাসে। তুই কোনো চিন্তা করিস না, খাওয়া দাওয়া ঠিকভাবে করবি। আর সবাই ভালো আছে তো? সবাই ভালো আছে। জানো মা, ভাইয়া কত বড় হয়ে গেছে। ওই যে ছোটবেলায় যেমন সুন্দর দেখেছিলাম, মেয়েটা তার চেয়েও আরো সুন্দর হয়ে গেছে। তাই? তুই নাকি ফারিয়ার কথা শুনোস না? আম্মু, তোমাকে সব কে বলেছে?
কে বলবে? ওই যে আমার বুড়িটা ফারিয়া বলল। কি? তার মানে ফারিয়া তোমার কাছে সব মিথ্যা প্যাচ মারছে? আরিয়ান খবরদার, তুই ওর গায়ে হাত তুলবি না। মেয়েটা খুব ভালো। আচ্ছা বাবা শোন, তোর আব্বু ডাকছে, পরে আম্মু আবার তোকে ফোন করবে। সাবধানে থাকিস কেমন? আম্মু ফোন কেটে দিল। আম্মুর সাথে কথা বলে খুব ভালোই লাগছে। আম্মুর যেন মন খারাপ লাগছিল। অবশেষে চাপটাও চলে গেছে। এবার লাইটটা অফ করে শুয়ে পড়লাম। ওইদিকে রিয়া ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে। সবার আগে গিয়ে নিজের নাস্তা তৈরি করে তার মা বাবাকে খাবার বেড়ে দিল। রিয়ার এমন কাণ্ড দেখে তার মা বাবা হা করে তাকিয়েছে। রিয়ার আম্মু রিয়াকে বলছে, রিয়ামা, তুই ঠিক আছিস তো? মানে আমি ঠিক থাকবো না কেন? কি হয়েছে আমার? না মানে, তুই তো কোনোদিন রান্নাঘরে পর্যন্ত আসস না, এখন খাবার পরিবেশন করছিস, তাই বিষয়টা মানতে একটু কষ্ট হচ্ছে। আব্বু আমি কিন্তু রেগে যাচ্ছি। আম্মু আমার সাথে দেখো মজা করছে। আহা, তুমি চুপ করো তো। রিয়া ভালোবেসে হয়তো আমাদেরকেও হয়তো খাবার পরিবেশন করে দিতেছে। রাইট, দেখেছো আম্মু, এটা তুমি এতক্ষণ বুঝতে পারো নাই, কিন্তু তোমার বুঝতে না পারার কথাটা আব্বু 1 সেকেন্ডে বুঝে গেল। তোমরা খেয়ে নাও, আমি রুমে যাচ্ছি, কলেজে যাব। রিয়া রুমে গিয়ে সবকিছু চেঞ্জ হয়ে আলমারি থেকে একটা শাড়ি বের করলো। নীল একটা শাড়ি বের করলো। রিয়া যতই আমাকে ইগনোর করুক, কিন্তু রিয়া জানে আমার পছন্দের কালার কি ছিল। রিয়া আমার পছন্দের মতো নীল কালারের একটা শাড়ি পরলো। এরপর খুব সুন্দর করে সেজে বাসা থেকে বের হলো। ফুলের তোড়া নিল। রিয়া খুশি মনে রিক্সা করে কলেজে আসলো। কলেজের সব ছেলে রিয়ার দিকে তাকিয়ে আছে, আর রিয়ার চোখ শুধু আমাকেই খুঁজছে। রিয়া এবার তার বন্ধুদের কাছে গিয়ে বললো যে আমাকে দেখেছি কিনা। রিয়ার বন্ধুরা রিয়ার কথা শুনে অনেক অবাক হলো, কারণ যে মেয়ে যে ছেলেকে দেখতে পারতো না, সেই মেয়ে আজ আমাকে খুঁজছে কেন? রিয়া কলেজের সব জায়গায় খুঁজলো, কিন্তু দুঃখের বিষয় আমাকে কোথাও পেল না। আমাকে রিয়া না দেখতে পেয়ে রিয়ার মন খারাপ হয়ে গেল। রিয়া এবার কলেজের মাঠ দিয়ে হাঁটতেছে। হঠাৎ রিয়া দেখলো যে ছেলেগুলো তো আমার বন্ধু, নিশ্চয়ই আমি কোথায় আছি ওরা জানে। ভাইয়া আমি সকাল থেকে আরিয়ানকে খুঁজছি। আরিয়ান কোথায়? ও কি আজ কলেজে আসবে না? আসলে আপু, আরিয়ান নেই। নেই মানে? আরিয়ান কোথায় চলে গেছে আমাদের কাউকে কিছু বলে যায় নাই। আমরা তো ওর খোঁজ করতেছি, কিন্তু দুঃখের বিষয় পাচ্ছি না। রিয়া আমার বন্ধুদের মুখ থেকে এই কথাটা শুনে মনে হলো তার মাথায় পুরো আকাশ ভেঙে পড়লো। রিয়ার কাছে সবকিছু আজ অন্ধকারের মতো লাগছে। না চাইতেও তার চোখ থেকে দুপোটা জল গড়িয়ে পড়লো। রিয়ার চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। রিয়া মনে মনে ভাবলো যে আমি আরিয়ানকে হারিয়ে ফেললাম। রিয়ার কান্না দেখে আমার এক বন্ধু রিয়াকে বলল, আপু প্লিজ, আপনি কাঁদবেন না। আমরা সবাই মিলে আরিয়ানকে খুঁজে বের করব। আরিয়ান হয়তো আপনার সাথে অভিমান করেছে, কোথাও আছে, কিন্তু আপু, আরিয়ান আপনাকে খুব ভালোবাসে। ভাইয়া আমি এখন কি করব? আমি যে বড় ভুল করে ফেলেছি। ওর সত্য ভালোবাসা বুঝতে পারি নাই। আচ্ছা আপু, আপনি কাঁদবেন না। আরিয়ানকে সবার আগে আমাদের খুঁজে বের করতে হবে। আমরা এখন আন্টির কাছে যাব। ভাইয়া আমাকে নিয়ে চলেন। আমি আরিয়ানের পা ধরে দরকার হলে মাপ চেয়ে নিব, কিন্তু আমি আমার আরিয়ানকে চাই। এরপর আমার বন্ধুরা আর রিয়া আমাদের বাসার উদ্দেশ্যে চললো। এইদিকে আমার সকালে ঘুম ভাঙলো সূর্যের আলোয়। জানালার ফাঁক দিয়ে পুরো আলোটা আমার মুখে এসে পড়লো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বাজে। আমি তো এক লাফে উঠে গেলাম। হ্যাঁ আল্লাহ, কাল রাতে আমার কি হয়েছিল? আজ এত দেরিতে উঠলাম কেন? তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে গেলাম, ফ্রেশ হয়ে নিলাম। এরপর ফোনটা পকেটে নিয়ে দরজা খুলে তাড়াহুড়ো করে নিচে নেমে গেলাম। নিচে গিয়ে দেখি সবাই খাবার টেবিলে মাথায় হাত দিয়ে বসে আছে। এটা দেখে অনেক অবাক হলাম। সবাই খাবার নিয়ে এভাবে বসে আছে কেন? আমি এবার বললাম, চাচি আপনারা এভাবে বসে আছেন কেন? খাচ্ছেন না যে? সবাই আমার কথা শুনে মাথা তুলে আমার দিকে তাকিয়ে আছে। এমনভাবে তাকিয়ে আছে মনে হয় আমি কোনো গ্রহর এলিয়েন। আমার কাছে বিষয়টা লজ্জাজনক লাগলো। আরিয়ান, তুমি আমাদের ফ্যামিলির লোক, আমরা তোমাকে ছেড়ে কেমনে খাই বলো তো? সো সরি, আসলে আমি বুঝতে পারি নাই, মাফ করবেন। আচ্ছা ফারিয়া কোথায়? ওকে দেখতে পাচ্ছি না যে। ফারিয়া রুমে আছে, ওর বাবা ওকে বকছে, তাই খাওয়ার টেবিল থেকে উঠে গিয়ে রুমের দরজা বন্ধ করে দিল। চাচি আর কোনো কথা নয়, নিন আপনারা শুরু করেন, আমি ফারিয়াকে নিয়ে আসতেছি। আমি আবার ফারিয়ার রুমের সামনে গিয়ে দরজা ধাক্কা দিলাম। ফারিয়া দরজা খোল। কি হয়েছে? দরজা না খোলে আমি কিন্তু চলে যাব। ঠিক আছে আমি চলে যাচ্ছি তাহলে। এবার যখনই চলে আসতে যাব পিছন থেকে আমার হাত টেনে তুললো। আমি এবার বুঝতে পারলাম ফারিয়া দরজা খুলে দিল। কোথায় যাইতেছিস তুই? তুই তো আমার কথা শুনিসই না, তাই ভাবলাম চলে যাব। শুধু এক পা বাড়িয়ে দেখ না, তোর কি অবস্থা করি। বেশি করলে আমি মরে যাব। তোকে আমি মরতে দিলে তো তার আগে তোর বিয়ে দিয়ে দেবো, তারপর যা হবার হবে। আরিয়ান,
মাথা গরম করাবি না, বলে দিলাম। আমি যদি বিয়ে করে থাকি তাহলে তোকেই করব। আচ্ছা চল। আমি মজা ভেবে কথা উড়িয়ে দিলাম হাসির সাথে। আমি ফারিয়াকে খাবার টেবিলে নিয়ে গিয়ে বসালাম। ফারিয়া নিচের দিকে তাকে শুধু খাওয়া শুরু করলো। বেজারে মনে হয় ক্ষুধা লাগছে। আমরা সবাই মুসকে মুসকে হাসছিলাম ফারিয়ার কাণ্ড দেখে। আর ওইদিকে রিয়া আর আমার বন্ধুরা সবাই আমাদের বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। রিয়ার বেশি ভয় হচ্ছে, কারণ এটা তার নিজ ফুপুর বাসা। রিয়া ভাবছে দরকার হলে আমার মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নেবে, তারপরও আমাকে চাইবে। রিয়া দরজায় বেল বাজানোর পর আমার মা এসে দরজা খুলে দিল। আমার মা রিয়াকে দেখতে পেয়ে বলল, কি ব্যাপার রিয়া, তুমি এখানে? রিয়া আমার মাকে খালামুনি বলে কান্না করে দিল আর আমার আম্মুকে জড়িয়ে ধরল। আমার আম্মু রিয়াকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে, কি হয়েছে রিয়া, তুমি কান্না করছো কেন? খালামুনি, আরিয়ান কোথায়? আরিয়ান আমাকে ছেড়ে কোথায় চলে গেছে? দেখো রিয়া, আমার ছেলেটা মরতে মরতে বেঁচে গেছে। আমি আর আমার ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না। দয়া করে তুমি এটা জিজ্ঞাসা করো না আমার ছেলে কোথায় আছে। খালামুনি, আমি তোমার পা ধরে বলছি, আমার বড় ভুল হয়ে গেছে। আমি আর এই ভুল করব না। আমাকে একটাবার সুযোগ দাও। আমি আরিয়ানকে খুব খুব ভালোবাসি খালামুনি। আরে আরে কি করছো তুমি? আর শোনো, আমি আর একটাও কথা তোমার শুনতে চাই না। এমনি অনেক কথা থাকলে, অন্য কথা থাকলে বলো। না হলে আমি এটাও ভুলে যাব যে তুমি আমার ভাইয়ের মেয়ে। প্লিজ খালামুনি, প্লিজ আমাকে একটাবার বলো আরিয়ান কোথায় গেছে। আমি সত্যি আর পারছি না। রিয়া কোনোভাবে আম্মুর কথা শুনছে না। এবার আমার বন্ধুরা ভীষণ রাগী হয়ে রিয়াকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে সামনে দরজা মেরে দিল। রিয়া দরজার সামনে কান্না করতে করতে বসে গেল। রিয়ার খুব কষ্ট হচ্ছে। শেষমেশ ও নিজের আপনজনের বাসা থেকে বের করে দিল। বের করে দেওয়ার কথাই তো। আমি যে তার ছেলেকে কত কষ্ট দিলাম। রিয়া কান্না করতে করতে তাদের বাসায় চলে গেল। আর এদিকে আমি শুধু তাকিয়ে আছি ফারিয়ার দিকে। ফারিয়া যেভাবে খাচ্ছে তা দেখে মনে হচ্ছে পুরো একটা পেতনি খাচ্ছে। এরপর আমাদের খাওয়া দাওয়ার পর আমি ছাদে গেলাম, কারণ রুমে ভালো লাগছিল না। ছাদের এক কোনায় গিয়ে দাঁড়িয়ে আছি আর ভাবছি, রিয়া কি করছে এখন? নিশ্চয়ই ওর বয়ফ্রেন্ডের সাথে আছে। থাক, ওই বয়ফ্রেন্ডের সাথে হ্যাপি থাক, আমি কোনো বাধা দেব না। আম্মুর কথা খুব মনে পড়ছে, তাই ভাবছি আম্মুকে ফোন দেব। যেমন ভাবা তেমনই কাজ। দিলাম আম্মুকে ফোন। ওপাশ থেকে রিসিভ করার পর আমি আম্মুকে সালাম দিলাম। আম্মু সালাম নিল। কি আরিয়ান বাবা, এই সময় ফোন দিলি যে? সব কিছু ঠিক আছে তো? জি আম্মু, সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা আম্মু, আমার কাছে কেমন জানি মনে হচ্ছে রিয়া আমাদের বাসায় এসেছে। রিয়া কি এসেছে আমাদের বাসায়? না না, কই, রিয়া তো আসে নাই। রিয়া কেন আসবে? আর বাবা, তোর কাছে এমন কেন লাগছে যে রিয়া আমাদের বাসায় এসেছে? আম্মু কথাগুলো মুখে আটকে যাওয়ার মতো। আম্মু মনে হয় আমার থেকে কিছু লুকাচ্ছে। কি হয়েছে আসলে? আম্মু সত্যি করে বলো, আমার মন বলছে রিয়া আমাদের বাসায় এসেছে। সত্যি কি? আমি জানতে চাই। বাবা, রিয়া এসেছিল তোর জন্য। এখন কেন আমার ছেলের কাছে এসেছে? যখন আমার ছেলের চোখের পানি ঝরিয়েছিল, কই তখন তো রিয়া আসে নাই। এখন কেন আসছে? আমার ছেলেকে কেড়ে নেওয়ার জন্য। তাই আমি ধাক্কা দিয়ে বের করে দিলাম। আরে আম্মু, তুমি ধাক্কা দিয়ে কেন বের করেছো? ও তো তোমার ভাইয়ের মেয়ে, তাই না? আমার ছেলেকে যে কষ্ট দিতে পারে তাকে আমি আমার ভাইয়ের মেয়ে বলে মনে করি না। তুমি এসব বাদ দাও তো। ফারিয়া কোথায়? সবাই ভালো আছে? সবাই ভালো। আচ্ছা আম্মু, আমি তাহলে এখন রাখি, পরে কথা বলবো। আমি ফোন কেটে দিলাম। খুব আনন্দ লাগছে, কারণ অবশেষে রিয়া আমার ভালোবাসাটা বুঝতে পারলো। কিন্তু ও অনেক দেরিতে বুঝেছে। এর জন্য ওকে অনেক বড় শাস্তি পেতে হবে। এসব ভাবছিলাম, পিছন থেকে আরিয়ান বলে কেউ ডাক দিল। আমি একটু চমকে উঠলাম। পিছন ফিরে দেখি এটার কেউই নয়, ফারিয়া। কে রে, তুই এই সময় ছাদে কেন? কেন, আমার জন্য আলাদাভাবে কোনো সময় আছে নাকি যে যখন ইচ্ছা তখন আসতে পারবো না? সময় মতো আসতে পারবো। আরে না, আমি তেমনটা বলি নাই। আমি বলছি জাস্ট হঠাৎ আসলি তো, তাই আর কি। আরিয়ান, ফারিয়া আমার দিকে তাকিয়েই, কিছু বলবি? আমি তোকে একটা কথা বলতে চাই। দেখ, তুই মজা করবি না, কথাটা আমি সিরিয়াসলি বলতে চাই। আচ্ছা বল, আমি শুনছি। আই লাভ ইউ আরিয়ান। মানেটা কি ফারিয়া? মানেটা খুব সোজা, আমি তোকে ভালোবাসি। বোন ভাইকে ভালোবাসতে পারে, এটার কোনো সমস্যা নেই। আরিয়ান,
তুই কেন বুঝছিস না? আমি ভাই বোনের কথা বলতেছি না, আমি তোকে আমার জীবনসঙ্গী হিসেবে ভালোবাসি। তোর কি মাথা গেছে? এসব কি বলছিস? এসব চাচাচাচি শুনলে তোর কি অবস্থা হবে একবার ভেবে দেখেছিস? ফারিয়া আমার কথা শুনে এবার কেঁদে দিল। ফারিয়া কান্না করতে করতে আমাকে বলল, আরিয়ান, আমি তোকে খুব ভালোবাসি, আম্মু আব্বুকে আমি রাজি করাবো। আমি তো ফারিয়ার কথা শুনে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। এই মেয়ে বলে কি? ফারিয়া তুই কি বলছিস এসব? কেন তুই কানে শুনতে পাচ্ছিস না? আমি তোকে ভালোবাসি আরিয়ান। ফারিয়া দেখ, যেটা চাইছিস সেটা কখনো হয় না। কেন হয় না? আমাদের ইসলামে কি চাচাতো বোনকে বিয়ে করা হারাম এটা লেখা আছে? তা না, আসলে তুই তো জানিস আমি এখনো রিয়াকে ভালোবাসি, ভালোবেসে যাব। আরিয়ান কি রে তুই? তোকে যেই মেয়ে এত কষ্ট দিল সেই মেয়েকে তুই এখনো ভালোবাসিস? যাকে একবার মন দিয়ে ভালোবাসা যায় তাকে কখনো ভোলা যায় না। সে হাজার ইগনোর করলেও ভালোবাসাটা কখনো কমবে না। কিন্তু আমি যে তোকে মন দিয়ে ভালোবাসি, আমার কি হবে আরিয়ান? ফারিয়া তুই আমাকে ভুলে যা, দেখ আমার থেকে ভালো ছেলে পাবি তুই। কি স্বার্থপর তুই! একটু আগে বললি তুই যাকে মন দিয়ে ভালোবাসা যায় তাকে কখনো ভোলা যায় না। আমি যে মন দিয়ে তোকে ভালোবাসি সেটা কিভাবে ভুলবো? ফারিয়া কান্না করছে আর এসব বলছে। আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। না, আমি আর কিছু বুঝতে চাই না। তুই যদি আমার না হোস তাহলে আমি আর আমার জীবন রাখবো না, বলে দিলাম। পিছন থেকে ফারিয়াকে অনেক ডাক দিলাম কিন্তু শুনলো না। নিজের কাছে খুব খারাপ লাগছে। একদিকে রিয়া আরেকদিকে ফারিয়া। আমি এখন কোথায় যাব? রুমে গিয়ে ভাবছি কি থেকে কি হয়ে গেল? ফারিয়া এমনটা কেন করলো? আমি তো ছোট থেকে ওকে বোন হিসেবে দেখে এসেছি। সকালের ফারিয়াকে খাওয়ার টেবিলে দেখলাম না। এভাবে কয়েকদিন কেটে গেল। এখন ফারিয়া তো আমার সামনে আসে না। প্রতি রাতে ও রুমের পাশেই আমার রুম, তাই তো ফারিয়ার কান্নার শব্দ শুনতে পাই। একদিন আমি ছাদে বসে আছি, আমার ফোনে কল আসলো একটা আননোন নাম্বার থেকে। আমি ধরবো না চিন্তা করতেছি। এসব ভাবতে ভাবতেই ফার্স্টবার কলটা কেটে গেল। সেকেন্ডবার আবার কল আসলো। আমি এবার কল রিসিভ করার পর অপাশ থেকে শুধু কান্নার আওয়াজ ভেসে আসছে। কে বলছেন? কি হলো, কথা বলছে না কেন? ফোন কেন করেছেন? আর আপনি কে? ওপাশ থেকে শুধু কান্নার শব্দে পাচ্ছি, কিন্তু আমার এত কষ্ট কেন হচ্ছে? দেখেন, আপনি যেই হন না কেন কথা বলেন, আমি ফোন রাখছি। এই বলে কলটা কেটে দিলাম। আর নিজের কাছে খুবই খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে। এরকম কষ্ট আমার আর কখনো হয়নি। পরের দিন সকালে খাবার টেবিলে ফারিয়াকে দেখলাম, চোখগুলো ফুলে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। কেউ হয়তো খেয়াল করেনি, আমি ঠিকই বুঝেছি। খাবার মাঝে ওটা চাচি বলল, আরিয়ান বাবা। জি চাচি বলেন। বলছি কি, তোমার আম্মু কাল ফোন করেছিল, তোমাকে বলেছিল এখানে ফারিয়া যে কলেজে পড়ে ওই কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য। বসে থাকলে তো তোমার পড়ালেখা সব হারিয়ে যাবে। জি চাচি, আমিও তাই ভাবছি। তাহলে আর কি, ফারিয়া আরিয়ানকে নিয়ে যাস তোর সাথে, সবার সাথে পরিচয় করিয়ে দিবে। জি আম্মু। খাবার পরে আমি রুমে চলে গেলাম। আর ওইদিকে রিয়া সারাদিন কান্না করতে করতে শেষ। রিয়া রুমে মুখ গুজিয়ে কান্না করছে, আর আগের মতো খাওয়া দাওয়া কিছু করে না। মুখে শুধু আরিয়ান। রিয়ার আব্বু আম্মু সবাই আমার মার কাছে গিয়েছিল। আমার মা কিছুই বলেনি আমার ব্যাপারে। রিয়ার বাবা রুমের দরজা ভাগ করে দেখে তার মেয়ে বিছানায় বসে কান্না করছে আমার ছবি নিয়ে। মা, এভাবে আর কত কান্না করবি? বাবা, আমার আরিয়ানকে আমার কাছে ফিরিয়ে দাও, আমি মরে যাব আরিয়ানকে না পেলে। মা, এসব বলিস না। আমি লোক পাঠিয়ে দিয়েছি আরিয়ানকে খোঁজার জন্য, আশা করি পেয়ে যাবে। তুই চিন্তা করিস না মা, এখন তো কিছু খেয়ে নে। না বাবা, আমি খাবো না। দেখ, আগে ছেলেটাকে বুঝলি না, এখন হারিয়ে বুঝলি। আচ্ছা, আমি তোর আম্মুকে খাবার নিয়ে আসতে বলছি, টেনশন করিস না। আব্বু তোর আরিয়ানকে তোর কাছে ফিরিয়ে দেব, কথা দিলাম। আর এদিকে আমি একটু কলেজের জন্য সাজুগুজু করে নিলাম। এবার ফারিয়াকে ডাকতে ডাকতে ও রুমের সামনে গিয়ে দেখলাম ও রুমের দরজা খোলা। ভেতরে ঢুকে দেখলাম ফারিয়া রুমে নেই। ফারিয়া, কই রে তুই? আমি ওয়াশরুমে, তুই বিছানায় বস, আমি আসছি। এতক্ষণ সময় লাগে? আল্লাহ, কখন থেকে রেডি হইতেছি কে জানে। ফারিয়া ওয়াশরুম থেকে বের হয়ে আমার দিকে একটু দৌড় দিয়ে আসছিল। হঠাৎ ফারিয়া স্লিপ করে যখনই পড়ে যাবে তখন আমি তাড়াহুড়ো করে ওকে দৌড়তে গিয়ে নিজের ব্যালেন্স হারিয়ে সোজা ফারিয়ার উপর। এবার আমি চোখ খুলে দেখি, ও মাই গড, আমি ব্যালেন্স হারিয়ে সোজা ফারিয়ার উপরেই। আমি সাথে সাথে চোখ বন্ধ করে নিলাম। চোখ খোলার পর দেখি, ও মাই গড, ফারিয়া আমার মুখে চুমু আকারে ধরে রাখছে। আমি তাড়াহুড়ো করে উঠে গেলাম। কি হলো এটা ফারিয়া? কি হবে, যা হবার হয়ে গেছে। তুই আমাকে কিস কেন করলি? আমি কি ইচ্ছা করে করছি নাকি? আর এটার জন্য এত রিয়াক্ট কেন করছিস? আমি তো তোর বউ হব, তাই না? তাহলে তো কিস খেতেই পারি। শাট আপ, এসব কথা বাদ দে। আমি নিচে যাচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। যা, নিচে গেলেই টের পাবি। ওই কিছু বললি?
না গো, আপনি এবার যান, আমি চেঞ্জ করব। আমি ফারিয়ার রুম থেকে বের হয়ে গেলাম। নিচে যেতে যেতে ভাবছি এই মেয়েটা কখন যে কি করে আল্লাহ জানে। আরিয়ান, একটু এদিকে আসো তো। জি চাচি। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, যদি কিছু মনে না করো। আরে মনে কেন করব, আপনি বলেন। বলছি কি, তোমার মুখের ডান পাশে এত লাল আকারে দেখা যাচ্ছে কেন? আমি তো চাচির কথা শুনে অবাক। বলে কি শুনি? আসলে চাচি, হয়েছেটা কি, আমি একটু ঘুমাইছিলাম, তখন আমার মুখের উপর একটা মশা কিস করে বসছে। তারপর যা হলো আপনি তো দেখেইছেন। চাচি আমার কথা শুনে হাসতেছে। তোমরা পারো বটে। আচ্ছা, ফারিয়া আসলেও তোমাকে নিয়ে যাবে। আমার কিছু কাজ আছে, তাহলে আসি আমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি নিচে সবাই বসে আছি, ফারিয়ার জন্য অপেক্ষা করছি। একটিবার ফারিয়া আসলো, একটা নীল শাড়ি পরেছে। ফারিয়াকে নীল পরীর মতো লাগছে, যে কেউ দেখলে ক্রাশ খাবে। এরপর ফারিয়ার আমি বাসা থেকে বের হয়ে রিক্সাতে উঠে পড়লাম। ফারিয়া শুধু আমার দিকে ঘেঁষিয়ে যাচ্ছে মনে হচ্ছে। কি রে, এত দূরে বসে আছিস কেন? পড়ে যাবি তো। না, আমি ঠিক আছি। হঠাৎ রিক্সাওয়ালা বলে উঠলো, স্যার, সামনের রাস্তাটা খুব খারাপ, ভাঙা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই আপনি আপামনির দিকে একটু ঘেঁষে বসেন। এরপর আমি একটু বিরক্তকর মুড নিয়ে ফারিয়ার সাথে একটু ঘেঁষে বসলাম। ফারিয়ার শরীর আর আমার শরীর লেপ্টে আছে। আমার কাছে কিরকম একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। এসব ভাবতে ভাবতে কলেজের সামনে চলে আসলাম। এরপর রিক্সাওয়ালাকে টাকা দিয়ে কলেজের ভিতরে গেলাম। হঠাৎ কয়েকটি মেয়ে ফারিয়ার কাছে দৌড়ে এসে, ফারিয়া কেমন আছিস রে? আর এই পাগলটা কে? কলেজে আর আগে তো কখনো দেখি নাই, মনে হয় তো বস্তি এলাকা থেকে এসেছে। তোর এত বড় সাহস! তুই কাকে এসব বলছিস জানোস? এটা আমার বর। তুই আমার বরকে বস্তি বলছিস? তুই আজ থেকে আমার ফ্রেন্ড না। বোন, আমাকে মাফ করে দে, আসলে আমি বুঝতে পারি নাই। আমি ভাবলাম হায় রে মানুষ, আজকাল পোশাক দেখে মানুষকে বিবেচনা করা হয়। আচ্ছা ফারিয়া, তোর ফ্রেন্ড ঠিকই বলেছে। আমি যেভাবে চলি সেভাবে যে কেউ আমাকে এসে বলবে, তাতে দোষ নেই, সব দোষ আমার। না বললেই হলো নাকি? শোন, তোদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাবে এটা আমি চাই না। খামাখা আমার কারণে ফ্রেন্ডশিপ নষ্ট করিস না। তারপর ওদেরকে একটু বুঝিয়ে অ্যাডমিশন নিয়ে ফারিয়ার সাথে ক্লাস করলাম। খুব ভালোই লাগলো। এর মধ্যে কেউ আমার সাথে বন্ধুত্ব করতে রাজি হয়নি। হয়তো আমার এই পোশাকে কেউ পছন্দ করেনি। তবে একটা ছেলে আমার সাথে ফ্রেন্ডশিপ করেছে। ছেলেটাকে দেখে মনে হলো খুব ভদ্র ও ভালো ছেলে। মাঝপথে আমি রিক্সা থামাতে বললাম। আবার কি হলো? রিক্সা থামাতে বললি কেন? ফারিয়া, আমার কিছু কাজ আছে, আমি একটু পরে আসবো, তুই চলে যা। কি বলিস? তোর এমন কি কাজ রে? আর তুই তো এখানকার কিছু চিনিস না। আমি আগে ছোটবেলায় এসেছিলাম, তাই ওখানে মনে আছে সব কিছু। তুই যা, আমি বাসায় আসতে পারবো। আচ্ছা, সাবধানে আসবি। ফারিয়া চলে গেল। আমি রিক্সা থেকে নেমে ভাবলাম অনেক হয়েছে, এবার নিজেকে একটু চেঞ্জ করা দরকার। আমি সবাইকে দেখিয়ে দেবো আমি কোনো কিছুতেই কম নেই। তাই ফার্স্ট একটা সেলুনের দোকানে গেলাম। সেলুনের দোকানে ঢুকে স্টাইল আকারে চুল কাটলাম আর সেভ করে নিলাম। এরপর একটা মার্কেটে ঢুকে নতুন কিছু টি শার্ট প্যান্ট কিনে নিলাম। এরপর সব কিছু নিয়ে একটা রিক্সা করে বাসার সামনে চলে এলাম। বাসার সামনে গিয়ে বেল চাপ দেওয়ার পর ফারিয়া এসে দরজা খুলে দিল। এ কি, আপনি বাসার মধ্যে কেন ঢুকছেন? কে আপনি? আমি মনে মনে যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। আমি এরকম স্টাইল করে সুন্দরভাবে এসেছি, হয়তো ফারিয়া চিনতে পারছে না। ফারিয়া, আমি আরিয়ান। কি আরিয়ান তুই? ও মা গো, তোকে তো পুরো তামিল মুভির নায়কের মতো লাগছে। আমার রীতিমতো তোকে দেখে আবার ক্রাশ খাইছি। হয়েছে, আর ঢং করতে হবে না, এবার ভিতরে আসতে দে। এরপর ফারিয়ার সাথে কিছু কথা বলে উপরে গিয়ে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিলাম। রাতে খাওয়ার সময় চাচাকে বলবো আমাকে একটা বাইকের ব্যবস্থা করে দিতে। চাচা একটা কথা বলার ছিল। এটার জন্য অনুমতি লাগে নাকি? আবার বল, কি বলবি? আসলে আমার একটা বাইক চাই। এটার জন্য এত ভয়ে ভয়ে বলতে হয় নাকি পাগল ছেলে? আমাদের বাইক দুইটা আছে, নিচে তোর যেটা ভালো লাগে সেটা নিস। ধন্যবাদ চাচা। হয়েছে, এবার খাও। ফারিয়া আমার দিকে শুধু হা হয়ে তাকিয়েছিল। ফারিয়া আমার চেঞ্জ হওয়াটা এখনো মনে হয় পুরোপুরি মেনে নিতে পারিনি। না পারারই কথা। যে ছেলেকে এসব বললে 3 মাইল দূরে থাকতো, সেই ছেলে আজ নিজ থেকে এসব করছে। ফারিয়ার কাছে বিষয়টা ভালোই লাগলো, তবে এসব ভাবনা চিন্তা করলে অবাক লাগছে। পরের দিন যথাসময়ে আমি ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। গোসল করে বাইরে এসে কলেজের জন্য রেডি হয়ে নিলাম। কাল চাচার থেকে বাইকের চাবিটা নিয়েছিলাম। আমি এমনিতেই আগে থেকে বাইক চালাতে পারি, তাই এর কোনো সমস্যা হয়নি। আয়নার সামনে গিয়ে চুলগুলো ঠিক করে নিলাম। আজ আরিয়ান পুরো আপডেট হয়ে গেছে। এরপর আমি হাত ঘড়িটা নিয়ে নিচে চলে গেলাম। নিচে যাওয়ার পর মোটামুটি সবাই আছে, তবে একটা অবাক করার বিষয় হচ্ছে সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে আমি অন্য গ্রহ থেকে আসা কোনো এলিয়েন। চাচি, কি হলো, আপনারা এভাবে তাকিয়ে আছেন কেন? বাবা, সত্য বলতে তুমি সে আরিয়ান?
সেটা এখন আমি চিনতেই পারছি না। মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছে। দেখতে হবে না, বরটা কার? ফারিয়া এটা বলে মুখে হাত দিয়ে দিল। ফারিয়া এটা বলে অপরাধীর মতো তাকিয়েছে। আমার মেয়েটা এত পাগলি কেন? আরিয়ান বাবা, তুমি ওর কাছে কিছু মনে করো না। ও তোমার সাথে একটু দুষ্টুমি করেছে। আরে না, ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনার মেয়ে দুষ্টুমি করছে না, এটা সত্যিই বলছে। এরপর নাস্তা করে ফারিয়া আর আমি বাসা থেকে বের হয়ে বাইক বাইরে বের করলাম। আমি বাইক স্টার্ট করলাম, ফারিয়া আমার পিছনে বসে আছে। আরিয়ান, এটা কি হচ্ছে? তোর থেকে তো একটা সাইকেলওয়ালা আরও গতিতে চলতে পারে। কি এত বড় কথা? পারলে জোরে চালিয়ে দেখা। তোর এত সাহস আছে কিনা? ওকে, তুই পিছন থেকে একটু সাবধানে বসে থাক। এরপর আমি সেকেন্ড গিয়ার ফালানোর পর ফারিয়া ভয়ে আমাকে জড়িয়ে তুললো পিছন থেকে। ওই আস্তে চালা বলছি, আমার ভয় করছে। কেন? একটু আগে তো বললি আমি নাকি চালাতে পারি না, তাই তোকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, ওই সময়ের জন্য সরি, আমার ভয় করছে, আস্তে চালা। সরি, এ বাইকে ফার্স্ট গিয়ার আর লাস্ট গিয়ার আছে, সো তুই বসে থাক, কথা না বলে। 5 মিনিটের মধ্যে আমরা কলেজের গেটের কাছে চলে আসলাম। এরপর বাইক নিয়ে কলেজের ভিতরে ঢুকে গেলাম। কলেজের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। সাধারণত ওই কালকের মেয়েগুলোই আমাকে বলছিল বস্তির ছেলে, ওইগুলো বিশেষভাবে তাকিয়ে আছে হা করে। বিষয়টা আমার কাছে ভালো লাগছে, আমি মুচকিটা হাসি দিলাম। এরপর বাইক সাইড করে রাখলাম। আমার ফ্রেন্ড আমার কাছে দৌড় দিয়ে আসলো। বন্ধু, তুই একদিনে চেঞ্জ হয়ে গেলে কিভাবে চিনবো? শালা, আমাকে চিনতে পারছিস না? কিন্তু বন্ধু, তোকে পুরা নায়কের মতো লাগছে। হয়েছে, পাম কম মার। এরপর কালকের মেয়েগুলো দেখলাম আমার কাছে এগিয়ে আসলো। ভাইয়া, আসলে কালকের জন্য সো সরি, আমাদের আপনি মাফ করে দেন। বুঝতে পারছি, আমি আপনাদের অনেক আগে মাফ করে দিয়েছি। তবে একটা কথা মনে রাখবেন, মানুষ যে কোনো রকম হোক না কেন, কাউকে অপমান দিয়ে কথা বলবেন না। আজ আপনি একটা মানুষকে অসম্মান দিয়ে কথা বলছেন, পরবর্তীতে আপনাকেও আরেকটা মানুষ অসম্মান করবে। সম্মান দিলে সম্মান পাওয়া যায়, মানুষকে ছোট করে দেখবেন না, এতে করে মানুষ খুব কষ্ট পাবে। এই, তোরা আবার কেন আসছিস? কালকের আরিয়ানকে অপমান করে তোদের খুব সুখ হয়নি? ফারিয়া, আমাদের ভুল আমরা বুঝতে পারছি, তুই আর অভিমান করিস না। আর দুলা ভাইকে আমি একটা রিকোয়েস্ট করব। ওয়েট, কে দুলা ভাই আপনার? কেন? আপনি ফারিয়ার বর হলে আমাদের তো দুলাভাই হয়। সরি, আমি ফারিয়ার বর না, আমি ওর চাচাতো ভাই। কি সত্য? তাহলে তো একটা সুযোগ আছে। সুযোগ মানে? কিছু না। ফারিয়া আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, আমার ইশারা দিয়ে বলছে, তুই আজকে বাসায় চল, তোর কি অবস্থা করে দেখ। আরিয়ান ভাইয়া, বলছি কি, আমরা কি আজ থেকে ফ্রেন্ড হতে পারি? ওকে ফ্রেন্ড। এরপর সবাই মিলে ক্লাসে গেলাম। ক্লাসে ঢোকার পর কত ছেলে আমার সাথে বন্ধুত্ব করতে এগিয়ে আসছে। আমি ভাবলাম, হায় রে মানুষ, কার খারাপ পোশাক ছিল, কেউ আমার সাথে বন্ধুত্ব করতে আসেনি, শুধু মীরা ছাড়া। আর আজ সবাই এগিয়ে আসছে। ক্লাস শেষ করে আমরা সবাই গাছের নিচে দাঁড়িয়ে আড্ডা দিতেছিলাম। আরিয়ান, বলছি কি, আপনার সাথে একটি সেলফি তুলতে পারি? অবশ্যই। আর আমাকে আপনি বলবেন না, তুই করে বললে বেটার, কারণ ফ্রেন্ডের মাঝে তুই বলাটাই বেস্ট। আর নাম কি আপনার? আমার নাম মীরা। আচ্ছা আরিয়ান, আজ থেকে আমাকে মীরা ডাকলে হবে? এরপর মীরা সবাই মিলে কয়েকটি সেলফি তুললাম। ফারিয়ার আগে চোখ মুখ লাল করে গেছে, বিষয়টা আমার কাছে ভালোই লাগছে, ফারিয়াকে রাগাতে পারছি। এরপর আরও কিছু সময় থেকে বাইক নিয়ে ফারিয়া আর আমি বাসায় চলে গেলাম। আর এদিকে রিয়া একা দরজা বন্ধ করে আমার ছবি নিয়ে কান্না করছে। হঠাৎ রিয়ার একটা ফ্রেন্ড রিয়াদের বাসায় এসে, আন্টি, রিয়া কোথায়? রিয়া তো রুমের মধ্যে সারা দিন কান্না করে, মেয়েটার মনে হয় আর বাঁচবে না। আন্টি, আর কান্না করতে হবে না, আমি রিয়ার কাছে যাচ্ছি। রিয়ার ফ্রেন্ড ওপরে এসে দেখে যে রিয়া পাগলির মতো আমার ফটো নিয়ে নিজে নিজে কথা বলছে। রিয়া, আরে তুই কখন এলি? তোর এই অবস্থা কেন? কই, আমি তো খুব ভালো আছি। শোন, তোকে একটা জিনিস দেখাবো এখন। এই বলে রিয়ার ফ্রেন্ড এফবিতে ঢুকে, দেখতো এটা আরিয়ান ভাইয়া কিনা? এটা তো আমার আরিয়ান। আমার আরিয়ান কোথায়? তুই শান্ত হ। এটা আমার একটা ফ্রেন্ডের আইডি, ওর সাথে আরিয়ান ভাইয়ার ছবি তুলছে, তার মানে আমরা আরিয়ান ভাইয়ার খোঁজ পেয়ে গেছি। রিয়া খুশিতে তার ফ্রেন্ডকে জড়িয়ে ধরলো। এইদিকে আমরা বাসায় আসার পর আমার রুমের দরজা বন্ধ করে বসে আছি, কারণ ফারিয়া যেভাবে বললো কি না কি করে বসে বলা যায় না। আমি বিছানা থেকে উঠে দরজায় ছোট্ট একটা ফাঁক ছিল, ওটাতে দেখছিলাম ফারিয়া আসছে কিনা। ও মা গো, আমি যেটা দেখলাম সেটাতে তো অনেক ভয় পেলাম, কারণ ফারিয়া আমার রুমের দিকে আসতেছে, তাও একা আসছে না,
সাথে একটা লাঠিও আছে। মেয়েটা কি আমাকে মেরে ফেলবে নাকি? আরিয়ান বাবু, দরজাটা একটু খোলো, তোমার সাথে কিছু কথা আছে। বাহ, যেভাবে মধ্যস্বরে ডাকছে সব আমাকে মারার ধান্দা। আমি এত সহজে দরজা খোলার পাত্র নই। কি বলবি? দরজা না খুললে বলবো কি করে? আচ্ছা, এখন বলতে হবে না, আমার মাথা ব্যথা করছে, আমি এখন ঘুমাবো। তুই যদি এখন দরজা না খুলিস, আমি আন্টির কাছে তোর নামে বানিয়ে বানিয়ে অনেক কিছু বলবো। খবরদার, তুই আমাকে কিছু বলবি না। আমি দরজা খুলছি। হায় রে, কোন বিপদে পড়লাম আমি। আম্মুকে আমি বেশি ভয় পাই। আর ফারিয়ার সাথে আম্মুর প্রতিদিনই কথা হয়। ফারিয়া আমার নামে বানিয়ে বানিয়ে বলতে দুবারও ভাববে না। আমি একটু ভয় পেয়ে দরজা খুলে দিলাম। এরপর দৌড় দিয়ে বিছানায় চলে গেলাম। ফারিয়া লাঠি নিয়ে ভিতরে ঢুকলো। এরপর ফারিয়া রুমের দরজা বন্ধ করে দিল। কিরে, তুই দরজা বন্ধ করলি কেন? আজকে তোকে একটু আদর করবো তাই। আদর করতে দরজা বন্ধ করা লাগে? লাগে তো। ফারিয়া আমার দিকে এসে সামনে আমাকে বাড়ি মারতে লাগলো আর বলতে লাগলো, কুত্তা, তোর এত বড় সাহস, তুই মীরা পেতনির সাথে সেলফি তুলিস? কই, আমি তো বললে আমার সাথে একটাও তুলিস না। সেলফি তোলা তাই না? এই নে সেলফি। ও ফারিয়া, লাগছে তো। লাগার জন্যই তো দিতেছি। ফারিয়া হঠাৎ আমার আঙ্গুলে একটা বাড়ি মারলো। বাড়ির সাথে সাথে আঙ্গুল থেকে রক্ত বের হয়ে গেল। আউচ! সরি, দেখি দেখি। কই, আসলে আমি বুঝতে পারিনি। এই বলে ফারিয়া আমার আঙ্গুলটা নিয়ে ওর মুখে ঢুকিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করছে। আমি ওর দিকে তাকিয়ে আছি। ফারিয়ার চোখ মুখে অনেক মায়া, যে কেউ দেখলে মেয়েটার জন্য পাগল হয়ে যাবে। আমি যে ফারিয়ার দিকে তাকিয়ে আছি, ফারিয়া ওপরের দিকে তাকিয়ে দেখে আমি তাকিয়ে আছি। ফারিয়া একটু লজ্জায় পেয়েছে। পারিস তো শুধু আমাকে কষ্ট দিতে, আমি যখন মরে যাব তখন বুঝবি। ফারিয়া, এসব কেন বলছিস? তুই বিছানায় বসে থাক, আমি এক্ষুনি আসছি। ফারিয়া রুমের বাইরে গেল। আমি ভাবছি মেয়েটা আসলেই পাগলি একটা, আমাকে এত কেয়ার করে কেন? তাহলে কি ফারিয়া আমাকে সত্যি সত্যি ভালোবাসে? না, আমি এসব কি ভাবছি? আমি তো রিয়াকে ভালোবাসি শুধু। আমি বিছানায় বসে আছি, রিয়ার কথা ভাবছি। পাগলিটা এখন কি করছে আল্লাহ জানে। আমার জানা মতো ওর তো এখন বয়ফ্রেন্ডের সাথে থাকার কথা। নিশ্চয়ই বয়ফ্রেন্ডের সাথে আছে। আমার কথা কি একবারও রিয়ার মনে হয় না? এসব ভাবতে ফারিয়া চিকিৎসার বক্স নিয়ে রুমে ঢুকলো। ওই আরিয়ান, তোর আঙুলটা এদিকে দে তো। কেন? যেটা বলছি সেটা কর, বেশি কথা বলবি না, মাথা এমনিতেই গরম আছে। আর তুই তো কোনোদিন আমাকে বুঝবি না, আমি জানি। ফারিয়া এসব বকতে বকতে আমার আঙুলটা ওয়াশ করে ব্যান্ডেজ করে দিল। আমি এবার খেয়াল করে দেখলাম ফারিয়া চোখ থেকে পানি পড়ছে। ওই বুড়ি কান্না করছে যে, কি হলো তোর? পাগলি, কান্না করছিস কেন? আমি তোকে আঘাত করেছিলাম, তুই কষ্ট পাইছিস, আমারও খুব কষ্ট হচ্ছে রে। এমা, আঘাত পাইছে আমি, তোর কেন কষ্ট হয়েছে? কারণ আমি তোকে। দেখ ফারিয়া, তুই যেটা চাচ্ছিস ওটা কখনো সম্ভব না। কারণ তুই তো জানিস আমি একমাত্র রিয়াকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না। তাই পারলে আমাকে মন থেকে বলে যা। আরিয়ান, পারবো না রে, এই কাজ আমি পারবো না। তোকে আমি আমার মন অনেক আগেই দিয়ে দিয়েছি, চাইলেও আর সেটা থেকে সরে আসতে পারবো না। খুব ভালোবাসি তোকে। রে এ বলে কান্না করতে করতে রুম থেকে বের হয়ে গেল। আমি অসহায়ের মতো বিছানায় বসে আছি। এসব কি হচ্ছে? আমার ফোনের রিংটোনে আমার ধ্যান ভাঙলো। দেখলাম আম্মু ফোন করেছে। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। আম্মু, তুমি কান্না করছো কেন? সবকিছু ঠিক আছে তো? আর আব্বু ঠিক আছে তো? আম্মুর কান্না শুনে আমার বুক কেঁপে উঠলো। আরিয়ান, তোর বাবা ভালো নেই, তুই যত তাড়াতাড়ি পারোস বাসায় চলে আয়। আম্মু এই কথা বলছে আর কান্না করছে। আম্মু, কোনো টেনশন করো না, আমি এখানে সবকিছু গুছিয়ে গাড়িতে উঠতেছি। আমি ফোন কেটে দিয়ে জামা কাপড় সব গুছিয়ে নিলাম। এরপর নিচে গিয়ে দেখি সবাই দাঁড়িয়ে আছে। আমাকে এই অবস্থায় দেখি সবাই চমকে উঠলো। আরিয়ান বাবা, তুমি কোথায় যাচ্ছ ব্যাগ গুছিয়ে? চাচা, আমাকে এক্ষুনি চলে যেতে হবে। আম্মু ফোন করেছে, আব্বুর অবস্থা ভালো না। হঠাৎ কি হলো যে তোমাকে যেতে বলছে? আমাকে আম্মু কি হয়েছে বলে নাই, শুধু বলেছে আমাকে তাড়াতাড়ি যাওয়ার জন্য। আর আম্মু কান্না করছিল। আম্মুর কান্না দেখে আমি বুঝতে পারছি নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আচ্ছা, বুঝলাম, তাহলে আমি তোমাকে টিকিট কেটে দিতেছি। আমি সবার দিকে তাকিয়ে দেখি সবার চোখে পানি। চাচি, আপনাদের সাথে এই কয়দিনে বিশ্বাস করেন অনেক মায়ে জড়িয়ে গিয়েছিলাম, কিন্তু পরিস্থিতি এমন হবে আমার আগে জানা ছিল না। তাই আমাকে অসময়ে চলে যেতে হচ্ছে। কোনো ভুল কিছু করে থাকলে নিজের ছেলের মতোই মাফ করে দিবেন। বাবা, সত্যি বলতে তোমার মতো এরকম ভালো ছেলে আমি আর কখনো দেখিনি। এবার আমাদের বলো তো, আমাদের যে এত ভালোবাসা তুমি দিতেছো, তোমাকে ছেড়ে আমরা সবাই কেমনে থাকি? চাচা কান্না করছিল। চাচি দেখেন, এরকম করে বলবেন না। আপনারা যদি এরকম করে বলেন আমি তো আর যেতে পারবো না। বিশেষ করে আমার নিজের কাছে খুব কষ্ট লাগছে। তবে পরিস্থিতি আবার ঠিক হলে আমি আবার চলে আসবো, আপনারা টেনশন করবেন না। ফারিয়ার দিকে তাকিয়ে দেখি ফারিয়া শুধু হাঁপিয়ে হাঁপিয়ে কাঁদছে। ফারিয়া শোন, কান্না করিস না, আমি আবার আসবো তো পাগলি।
আরিয়ান, আমাকে তোর সাথে নিয়ে চল না। আমি না তোকে ছাড়া একদম থাকতে পারবো না। এই ফারিয়া, তুই এসব কি বলছিস? আরিয়ান তো বলছে আবার আসবে। আচ্ছা চাচি, ওকে কিছু বলবেন না। আচ্ছা ফারিয়া, যদি আমার সাথে যেতে চায় তাহলে যেতে পারে। তুই 5 মিনিট শুধু ওয়েট কর, আমি এক্ষুনি আসছি। ফারিয়ার মুখে আমি এবার আনন্দের ছাপ দেখতে পেলাম। আমি সোফাতে বসে আছি। 5 মিনিট পর ফারিয়া উপর থেকে রেডি হয়ে একটা ব্যাগ হাতে নিয়ে নামলো। আচ্ছা চাচি, আমি এবার আসি, ভালো থাকবেন, আবার আসবো। আচ্ছা বাবা, সাবধানে যাও। এরপর আমরা বাসা থেকে বের হয়ে একটা সিএনজিতে উঠলাম। এরপর বাস স্ট্যান্ডে চলে এলাম। চাচা আমাদের 2টা টিকিট কেটে দিল। এরপর আমরা যথাসময়ে চাচার থেকে বিদায় নিয়ে বাসে উঠলাম। ফারিয়ার সিট আমার সিট একসাথে। আমার কাছে ভালো লাগছে না। আম্মু এমনভাবে বলল যে আব্বু ঠিক আছে তো? আরিয়ান, বল। বলছি কি, তুই টেনশন করিস না, কাকা একদম ঠিক হয়ে যাবে। তোর কিছু লাগবে? না, কিছু লাগবে না এখন। এরপর আমরা নীরবতা পালন করলাম। বাসের মধ্যে ফারিয়া ঘুমিয়ে পড়লো। ফারিয়া আমার কাঁধে মাথা দিয়েছে, কিরকম ছোট বাচ্চার মতো ঘুমাচ্ছে। পুরো রাত বাসেই ছিলাম। পরে আমার ঘুম ভেঙে গেল, ফারিয়ারও ঘুম ভেঙে গেল। ফারিয়া চোখ খুলে দেখে আমাকে জড়িয়ে ধরে আছে। ফারিয়া একটু লজ্জা পেয়ে ছেড়ে দিল। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি আবার ঢাকা শহরে চলে আসলাম। এরপর বাস থেকে নেমে 2টা পানির বোতল নিলাম, একটা রিক্সা নিলাম। রিক্সাতে ফারিয়া আর আমি বসে আছি। 20 মিনিটের মধ্যে আমাদের বাসার সামনে চলে আসলাম। আমি বাসার নিচে দাঁড়িয়ে বেলে চাপ দিলাম। এরপর আম্মু দরজা খুলে দিল। আমার পাশে ফারিয়াকে দেখে আম্মু অবাক হয়েছে। হারিয়ান, এটা তো ফারিয়া না? ফারিয়া এবার আম্মুকে জড়িয়ে ধরল। কেমন আছিস মা? আন্টি, তোমাদের ছেলে কেমনে ভালো থাকি। আমি কত করে তোমার ছেলেকে বলছি আমাকে নিয়ে আসতে, এত সাধনার পর আজ নিয়ে আসলো। আমি তোমাদের বাসা থেকে আর যাব না বলে দিলাম। আব্বু কই? এরপর আম্মু আমাকে উপরে আসতে বলল। আমি আম্মুর পিছন পিছন গিয়ে দেখি আব্বু শুয়ে আছে। আব্বু, তোমার কি হয়েছে? আরিয়ান বাবা, তুই এসেছিস? আম্মু, আব্বুর কি হয়েছে বলো না। তোর আব্বু হার্ট অ্যাটাক হয়েছে। ডক্টর বলেছে এরকম আর একবার করলে বাঁচানো অসম্ভব। আম্মু এটা বলে কান্নায় ভেঙে পড়লো। আমি এবার কান্না করে দিলাম। ফারিয়া আম্মুকে সান্ত্বনা দিতেছে। আন্টি প্লিজ, আপনি নিজেকে শক্ত করেন, কান্না করবেন না। আমি আব্বুকে জড়িয়ে ধরে আছি। পাগল ছেলে, দেখ তোর আব্বু একদম ঠিক আছে। আরিয়ান, জি আব্বু। একটা কথা রাখবি? কি কথা? তুই আগে কথা দে, আমি যেটা বলবো সেটা করবি। কথা দিলাম আব্বু, আমি তোমার সব কথাই শুনবো। আরিয়ান বাবা, আমি তোর বিয়ে ঠিক করে ফেলছি। আমি আম্মুর কথা শুনে বসা থেকে দাঁড়িয়ে গেলাম। আব্বু কথাটা এতটাই মারাত্মক ছিল যে মনে হলো আমার মাথাকে পিছন থেকে বাড়ি মারছে। তুই কিন্তু আমাকে কথা দিলি, আব্বুর কথাটা রাখতে হবে। আমি ভাবলাম আব্বু হঠাৎ আমার বিয়ে নিয়ে এত লাগছে কেন। নিশ্চয়ই কি আব্বুকে জোর করছে, না হলে আব্বু কখন আমার বিয়ে নিয়ে জোর করতো না। কিন্তু আব্বু বিয়েটা কার সাথে হবে সেটা তোকে ভাবতে হবে না, তুই শুধু বল তুই বিয়েতে রাজি আছিস কিনা। আমি আম্মুর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি। ভাবলাম আব্বু একবার হার্ট অ্যাটাক করেছে, আমি চাই না আব্বুকে হারাতে। আব্বুর জন্য সবকিছু করতে রাজি আছি আমি। ঠিক আছে, তোমরা বিয়ের আয়োজন করো। আমি এই কথা বলে নিচে নেমে গেলাম। খুব খারাপই লাগছে, এরকম একটা পরিস্থিতির মুখে পড়তে হবে কখনো জানা ছিল না। ফারিয়াকে দেখলাম চোখে পানি, ও রুমের দরজা বন্ধ করে ফেলেছে। আমি জানি ফারিয়া এখন নিশ্চয়ই কান্না করবে। আমি সবসময় মন খারাপ করে থাকতাম, ফারিয়া মন মরা হয়ে থাকতো। যে মেয়ে কত হাসি খুশি ছিল সে মেয়ে আজ একদম নিশ্চুপ হয়ে গেছে। আমার কাছে বিষয়টা মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। দেখতে দেখতে কেনাকাটা করা হলো। আমার বিয়ের দিনও চলে আসলো। এই বিয়েতে আব্বুকে কত খুশি দেখছি, এই খুশি আমি কখনোই দেখিনি। আব্বুর জন্য না হয় নিজের ইচ্ছাকে দাফন করে দিলাম। খুব ছোট আকারে অনুষ্ঠান করছে, মানুষ খুব কম, শুধু আব্বুর বন্ধুরা, এমনকি আমাদের আত্মীয় স্বজনদের ইনভাইট করা হয়নি। আম্মু বাসায় থেকে গেছে। আব্বু আর আব্বুর বন্ধুরা মিলে আমাকে একটা হোটেলে নিয়ে আসলো। এই হোটেলে মনে হয় আমার বিয়ে হবে। কার সাথে বিয়ে হবে সেটাও আমি জানি না। আমি এখন পর্যন্ত মেয়েটাকে দেখিও নি, আর আমার এত দেখারও শখ নেই। আমাকে আর যার সাথে বিয়ে হবে একসাথেই বসানো হলো। আমি মন খারাপ করে বসে আছি। এই বিয়ে করার কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু আমি তো আর আমার রিয়াকে পেলাম না। ভাবতে অনেক কষ্ট হচ্ছে। এবার কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। বলো মা কবুল। মেয়েটা কবুল বলে দিল। এবার আমার পালা। বলো বাবা কবুল। আমার মুখ থেকে কবুল বের হচ্ছে না। আমি নিচের দিকে তাকিয়ে আছি। এখন কি করব কিছুই মাথায় আসছে না। আমি এবার চোখ বন্ধ করে যখনই কবুল বলতে যাব, 1 মিনিট কাজী সাহেব। আমি এবার আব্বুর কথা শুনে বসা থেকে দাঁড়িয়ে গেলাম। এরপর আব্বু বলল যে এই বিয়ে হবে না। আব্বু এই কথা বলার সাথে সাথে মেয়েটা ঘোমটাটা সরিয়ে ফেললো। ঘোমটা সরানোর পর আমি যাকে দেখলাম তাকে দেখে যেন আকাশ থেকে পড়লাম।
এটা কি করে হতে পারে? এটি তো রিয়া। রিয়া তুই? আমি। আঙ্কেল বিয়ে হবে না মানে? আরিয়ান, ফারিয়া বিষ খেয়েছে, ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তাড়াতাড়ি আমাদের যেতে হবে। 1 মিনিট আরিয়ান, আমিও যাব। এরপর আমরা গাড়িতে উঠে চলে আসলাম হাসপাতালের উদ্দেশ্যে। সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এসব কি হচ্ছে আমার সাথে? সত্যি আমি বুঝতে পারছি না। ফার্স্ট রিয়াকে দেখে চমকে উঠলাম। এখন ফারিয়ার কথা শুনে খুব কষ্ট হচ্ছে। মেয়েটা এরকম কেন করলো? আর যদি ওর কিছু হয়, চাচা চাচিকে আমি কি জবাব দেব? 10 মিনিটের মধ্যে হাসপাতালে এসে পৌঁছালাম। রিয়া আর আমি এখনও বিয়ের পোশাকে আছি। এই পোশাকে আমাদের দেখে হাসপাতালে সবাই তাকিয়ে আছে অদ্ভুতভাবে। আম্মুকে দেখলাম কান্না করছে। এইসব কি করে হলো আরিয়ানের মা? আমি যখনই ছাদ থেকে নিচে নামতে যাব, তখনই দেখি ফারিয়া তার রুমে বিছানা থেকে নিচে পড়ে আছে। ওর মুখ থেকে সাদা ফেনা বের হচ্ছিল। আর একটা কাগজ টেবিলের উপর পেলাম, ওটাতে লেখা ছিল, আরিয়ান, পারবো না তোকে ছাড়া বাঁচতে, তাই আজ থেকে মুক্ত করে দিয়ে চলে যাচ্ছি। খুব ভালোবাসি তোকে, ভালো থাকিস, তোর পাগলি ফারিয়া। সবাই এইসব শুনে অবাক হয়ে আছে। আব্বু এবার পিছন ফিরে আমার দিকে রাগি মোট নিয়ে তাকিয়ে আছে। আমার দিকে এগিয়ে সে ঠাস করে একটা চড় মারলো। আব্বু আমার গালে চড় মারলো, আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। ছি, তোকে আমি এই শিক্ষা দিয়েছি? একটা মেয়ে তোর জন্য পাগল হয়ে মরে যাচ্ছে, আর তুই কি না? আমি তোর থেকে এসব আশা করি নাই। আব্বু আমার কথাটা তো একবার শোনো। চুপ, তুই এই মুখে আর কোনো কথা বলবি না। আব্বুকে দেখলাম আজ কান্না করছে। রিয়া শুধু এসব দেখছিল, কিছু বুঝতেছিল না। কিছু সময় পর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হয়ে আসলো। ডাক্তার, ফারিয়া কেমন আছে? দেখেন, পেশেন্টকে সময় মতো নিয়ে আসার জন্য হয়তো আমরা বাঁচাতে পেরেছি। সাধারণত এরকম রুগী কম বাঁচে। এখন চিন্তামুক্ত। ডাক্তার চলে যাওয়ার পর দেখলাম সবার মুখে হাসি ফুটলো। এরপর ফারিয়াকে কেবিনে শিফট করা হলো। এক এক করে আমরা সবাই কেবিনে ঢুকলাম। ফারিয়া আস্তে আস্তে চোখ খুলে দেখে যে আমরা সবাই দাঁড়িয়ে আছি। ফারিয়া আমাদের দেখে আবার চোখ থেকে পানি ঝরছে, কান্নাও করছে। ফারিয়া মা, তোর যদি আরিয়ানকে এতই পছন্দ, অন্তত একবার আমাকে বলতে পারতি। এটা করার কি দরকার ছিল? কাকা, আরিয়ানের কথা যদি আমি আপনাকে বলতাম, তাহলে রিয়া আপুর কি হতো? দেখ, কথা কিভাবে বলতে হয় পারিয়ার থেকে শিখ। আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে। আমি তোমাদের মাঝে একটা কথা ঘোষণা করতে চাই। আরিয়ানের বিয়ে আবার হবে। শুধু রিয়ার সাথে না, দুজনের সাথে আরিয়ানের বিয়ে হবে। কি রিয়া মা, তুমি রাজি তো? জি, আমি রাজি আছি। আর ফারিয়া, তুমি রাজি আছো? রিয়া আপু যখন রাজি, আমিও রাজি। আলহামদুলিল্লাহ, তোমাদের দুজনকে আমার পুত্রবধূ হিসাবে চাই। আমার 2টা বউ হবে? ও মাই গড! আমি এখন আব্বুর দিকে তাকিয়ে আছি। এটা কি হয়ে গেল? 2টা বউ আমার? বিষয়টা অবাক লাগছে আমার কাছে। না, আব্বুকে একটু বলে দেখি কিছু করা যায় কিনা। আব্বু, তোমার সাথে একটু কথা ছিল আমার। আব্বু আমার দিকে বড় কুচকে তাকিয়ে, কি কথা এখানে বল না। বলছে কি 2টা বিয়ে কিভাবে একসাথে করে? এই বিয়ে বন্ধ করা যায় না কোনোভাবে? জাস্ট স্টার্ট আপ, কানের নিচে একটা দিব। তোর জন্য আজ পারিয়া মরতে বসেছে। কোনদিন না বলা যায় রিয়া কিছু করে বসে। দেখ আরিয়ান, তোর উপরে অনেক রাগ, মাথা গরম করিস না। আমি ভাবলাম এই না করছি আমি, আব্বু বেশি উত্তেজিত হলে ওনার প্রবলেম হবে, তাই আব্বুর কথায় আমি মেনে নিলাম। চাচা চাচি সবাইকে খবর দেওয়া হলো। এরপর ফারিয়া আরেকদিন হাসপাতালে থাকার পর ফারিয়াকে আমাদের বাসায় নিয়ে রিয়াদের বাসায় নিয়ে যাওয়া হলো। আর এবার নাকি বিয়েটা রিয়াদের বাসা থেকে হবে। এদিকে কাল চাচা চাচি চলে আসছে। আমি লজ্জায় ওনাদের সামনে যেতে পারছি না, কারণ ছোট থেকে যাদের চাচা চাচি বলে আসছিলাম তারা আজ আমার শ্বশুর শাশুড়ি হতে চলেছে। বিষয়টা কি হাস্যকর, তাই না? বিয়ের ডেট দেওয়া হলো আগামী শুক্রবার। আমি ছাদে কোণে বসে আছি, কাল আমার বিয়ে। কিন্তু আমি যেখানে এসেছি আমার বন্ধুরা তো কিছুই বলেনি। আমি এবার আমার পকেট থেকে ফোনটা বের করে হাতে নিয়ে বন্ধুদের যখনই ফোন করতে যাব, পিছন থেকে আমার চোখ দুটো কে যেন চেপে ধরেছে। কে ধরেছে আমি ঠিক বুঝতে পারছি না। কে যে চোখ ধরে আছে সে এবার আমার সামনে আসার পর আমি তো পরে অবাক হয়ে গেলাম। আরে মীরা, তোরা কখন এলি রে? তোর আর ফারিয়ার বিয়ে আমরা আসবো না, এটা কি হয়? বানর একটা, আমাদের রেখে একা একা বিয়ে করে ফেলেছিস। আসলে মীরা, বিষয়টা একটু অন্যরকম ভাবে হয়েছে। আমি সব জানি। রিয়া আর ফারিয়া দুজনের সাথে তোর বিয়ে কি ঠিক তো? আচ্ছা, তোদেরকে কে বলেছে এই কথা যে আমার বিয়ে? আমরা যখন কলেজে আসলাম তোর আর ফারিয়া খোঁজ নিয়ে আন্টির থেকে পুরো কাহিনীটা শুনতে পেলাম। তারপর সবাই মিলে ফেনী থেকে ঢাকা আসলাম শুধুমাত্র তোর বিয়ে খাবো বলে। ও মাই গড! কি
পেতনি, তোরা বিয়ে খাওয়ার জন্য তো আমি বিদেশ থাকলেও মনে হয় তোরা বিদেশেও চলে যেতে। সবাই আমার কথায় হেসে উঠলো। এতক্ষণে মন খারাপ ছিল, বন্ধুদের পেয়ে আবার হাসি মুখে সবার সাথে ভালোই লাগছে। দেখতে দেখতে দিনটা চলে গেল। সকালে চারদিকে মানুষের আওয়াজ শুনে আমি ঘুম থেকে এক লাফ মেরে উঠলাম। দরজা ফাঁক করে দেখি ওমা, আমাদের বাসাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। নিচে অনেক আত্মীয় স্বজনও এসেছে, ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে খেলা করছে। এই দিক থেকে এটা হচ্ছে সবচাইতে আনন্দের একটা বিষয়। সবশেষে সেই সময়টা ঘনিয়ে আসলো। ঠিক 12টার আগে আমাদের আব্বুর বন্ধুরা আর আমার ছেলে বন্ধুরা মিলে গোসল করিয়ে রেডি করালো। আমি দোলা সেজে বসে আছি। আমি ভাবছি আমার দুই বউ এখন কি করছে। দূর, এত ভাবার কি আছে, এখানে গেলে তো ওদের দেখতেই পাবো আমি। এরপর সময় হয়ে গেছে বিয়ের। সবাই গাড়িতে বসলো। যথাসময়ে আমরা রিয়াদের বাসার সামনে এসে নামলাম। আমি গাড়ি থেকে বের হয়ে দেখি রিয়াদের বাসাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, ভালো ইভেন্টও করেছে। বাসার সামনে কতগুলো মেয়ে, রিয়া আর আমার বান্ধবীরা, ফারিয়ার, ওরা সবাইকে রে ধরলো শরবত খাওয়াবে। আমি এসব একদম লাইক করি না। চাপে পড়ে আমার থেকেও 20,000 টাকা খেয়ে ফেললো। বিয়ে করতে এসেছি তাই কিছু বলতে পারছি না। এরপর বাসার ভিতরে ঢুকে আমাকে বসানো 10 মিনিট পর দেখলাম দুটো মেয়েকে বউ আকারে বেনারসি পরিয়ে বড় একটি ঘোমটা দিয়ে আমার দুপাশে বসানো হলো। আমার দুই পাশে দুই বউ, ভালোই লাগছে। এরপর কাজী সাহেব যত টাইমে বিয়ে পড়ানো শেষ করলেন। আলহামদুলিল্লাহ, বিয়েটা সম্পূর্ণ হয়েছে। এরপর সবাই আমাদের জন্য মোনাজাত করলো দেওয়ার জন্য। মোনাজাত শেষ করে রিয়া আর ফারিয়াকে একটু আলাদা করে আমি দেখিনি। ওদের দুজনকে আমার পাশে বসানো হলো। মাঝখান দিয়ে আমি বসে আছি। এইরকম ভাগ্য কার বা আছে, দুই বউ দুই পাশে বসে আছে। এরপর সবাই মিলে গিফট দিচ্ছে, তারপর মিষ্টি খাওয়াতে ব্যস্ত। আমি এই পাকে ছাদে চলে গেলাম। আজকের পরিবেশটা মনোরম পরিবেশে, খুব ঠান্ডা পরিবেশ। এসব বিয়ে শাদী করে আসতে একটু রাত হয়ে গিয়েছিল। আমি আকাশের দিকে তাকিয়ে একটা জিনিস দেখে খুব অবাক হচ্ছে যে এক জায়গায় মাঝখানে বড় একটা তারা আর দুই পাশে দুইটা তারা আছে। হয়তো এই দুইটি তারা রিয়া আর ফারিয়া। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12:45। না, এবার রুমে যাওয়া দরকার, না হলে আবার সমস্যা হতে পারে। এবার ছাদ থেকে নেমে ঘুটি ঘুটি পায়ে রুমের দরজাটা একটু ফাঁক করে ভিতরে ঢুকে আমি যেটা দেখলাম, সত্যি বলতে সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ফারিয়া রিয়া দুজন বিছানায় বসে লুডো খেলছে। আমি বাসরাতে এটা দেখবো কখনো আশা করিনি। এবার দুজন আমার দিকে ফিরে বিছানা থেকে নেমে আমাকে সালাম করলো। ওরা আবার খাটে গিয়ে বসলো। এইভাবে বসে আছো কেন? তো কি করব? ওঠো, দুজনে যাও, উজু করে এসো। অজু কেন করে আসবো? নতুন জীবন শুরু করার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে আদায় করতে হয়, বুঝেছো? ওরা উজু করতে গেল, আমি শুধু উজু করে ওদের একসাথে নিয়ে নামাজ আদায় করে নিলাম। ওই মিস্টার, আমরা চেঞ্জ করে আসছি, তুমি থাকো। আমি বিছানার সামনেই দাঁড়িয়েছি, ভাবছি আমি তো এতক্ষণ পর্যন্ত ওদের খেয়ালই করিনি। এখন ভালো করে দেখলাম দুজনকে অনেক সুন্দর এবং মায়াবতী লাগছে। ফারিয়ার জন্য আমার আগে কোনো অনুভূতি ছিল না। মনে হয় আমি এখন ফারিয়াকে ভালোবেসে ফেললাম। হঠাৎ ওরা দুজন এসে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। এটা থেকে আমি একটু ভয়ে চমকে উঠলাম। আরে রে, কি করছো? অন্তত লাইটটা তো অফ করো। বন্ধুরা, লাইট অফ করার সাথে সাথে দুজনে দুদিক থেকে আক্রমণ করলো। আর কিছু আপনাদের শুনতে হবে না, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। আর যা কিছু হোক, ওটা না হয় আমাদের মধ্যেই থাক। অবশেষে বাসরাতটা কাটিয়ে যখন সকাল হলো, তখন ঘুম থেকে উঠে আমি ফারিয়া বাড়িয়া কাউকে দেখতে পেলাম না। ওরা মনে হয় নিচে গেছে। আমি চোখ ডলতে ডলতে আমি আয়নার সামনে দাঁড়াতে ভূত দেখার মতো চমকে উঠলাম। কারণ আমার পুরো মুখে লিপস্টিকের দাগ, মুখের একটু জায়গাও বাদ রাখেনি, পুরো মুখে লিপস্টিক দিয়ে ভর্তি করে রাখছে। আল্লাহ বাঁচিয়েছে, আমি তো এখন নিচে চলে যেতাম। এই অবস্থায় নিচে গেলে তো আমার মান সম্মানের 12টা বেজে যেত। ওই পেতনি দুইটাকে আমি আজ দেখছি, শুধু উপরে আসুক, তারপর মজা দেখাবো। আমি বকতে বকতে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। আর এদিকে রিয়ার ফারিয়া নিচে আম্মুর সাথে নাস্তা টেবিলে সাজাইতেছে। আমি ওয়াশরুমে গোসল করতে করতে ভাবতেছি, এবার বুঝবে রিয়া আরিয়ানকে কষ্ট দেওয়ার ফল কি হতে পারে। আমি ওয়াশরুম থেকে বের হয়ে টাওয়াল পেছানো বন্ধ করে প্যান্ট টি শার্ট পরে নিলাম। এরপর আয়নার সামনে দাঁড়ালাম। না, এখন দাগগুলো চলে গেছে, আর কোনো সমস্যা হবে না। ফোনটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে নিচে নামলাম। আমি নিচে নামার সময় রিয়া আর ফারিয়া হা করে তাকিয়েছিল। কেন তাকিয়েছিল সেটা জানি না, বিষয়টা আমার কাছে বিরক্তকর লাগলো। আমি দুজনের দিকে একটু রাগি মোড়ে তাকালাম। ওরা চোখ নিচের দিকে নামিয়ে নিল। ওরা বুঝতে পারছে আমি কেন রাগি মোড়ে ওদের দিকে তাকালাম। এরপর নিচে নেমে বসলাম। আম্মু মনে হয় আমাকে কিছু বলবে, তাই বারবার আমার দিকে তাকাচ্ছিল। আম্মু, মনে হয় তুমি কিছু বলবে, তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে। কিছু বলবে, বলো। তুই আজ বাসা থেকে কোথাও যাবি না। নতুন বিয়ে হয়েছে, বৌমাদের সময় দিবি বেশি করে। আম্মু, তুমি এটা কথা নি বললে।
আর আম্মুকে বসতে বলল। আব্বু সবাই একসাথে নাস্তা করবে বলে। আর আমাদের বাসার নিয়ম হচ্ছে সবাই একসাথে নাস্তা করে খাওয়া দাওয়া করে। আব্বু একটু উঁচু গলাতেই কথাটা বলল। আমি একদম নিশ্চুপ হয়ে গেলাম, কারণ আমি আমার আব্বুকে হারাতে চাই না। এখন আব্বুর বিরুদ্ধে কথা বললে, আব্বু গরম হয়ে কথা বলে ওনার শরীর খারাপ হতে পারে। আরেকটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, আর সেটা হলো আব্বুর উঁচু গলার কথা বলায় ফারিয়া আরিয়া ভয় পেয়ে বসে গেছে। ওদের দুজনকে দেখে আমার হাসি পাচ্ছে, কিন্তু এখন আসলে আব্বুর হাজারটা প্রশ্নের উত্তর দিতে হবে। আমি আর কথা না বাড়িয়ে খাওয়া শুরু করলাম। খাওয়ার মাঝে রিয়ার ফারিয়া দুজন ভুরু নামিয়ে আমার দিকে তাকালো। আমি ইশারা দিয়ে দুজনকে বুঝিয়ে দিলাম, এদিক ওদিক না থেকে খাও, না হলে পরে আব্বুর বকা খেতে হবে। এরপর ওরা নিচের দিকে তাকিয়ে খাচ্ছে, পুরো নিস্তব্ধ হয়ে গেছে। আম্মু বিষয়টা বুঝতে পারলো, তাই আমি খেয়াল করছি আম্মু মুসকি মুসকি আসছিল। অবশেষে খাওয়া দাওয়ার পর আমি আর কোনো কথা না বাড়িয়ে উপরে চলে গেলাম। আমি বিছানায় গাইলে দিলাম, ফোনটা হাতে নিয়ে বন্ধুদের সাথে চ্যাট করছি। হঠাৎ মনে হলো কেউ রুমে ঢুকছে। আমি এবার মাথা একবার উপর করে দেখলাম 2 ম্যাডাম আসছে। আমি এবার বিছানা থেকে নেমে রুমের দরজাটা বন্ধ করে দিলাম। আমার দরজা বন্ধ করে দেখে রিয়া বলল, ওই আরিয়ান, কি হলো? তুমি দরজা বন্ধ করছো কেন? কি হয়েছে? তুমি ঠিক আছে তো? আমি কোনো কথা না বলে ফারিয়ার দিকে এগিয়ে গেলাম। এরপর ফারিয়াকে এক টান দিয়ে আমার বুকে আনলাম। রিয়া হা করে শুধু দেখছিল। আমি এবার আস্তে আস্তে ফারিয়ার মুখের কাছে আমার মুখটা নিয়ে গেলাম। এরপর উঠে উঠে কিস করলাম। রিয়া এটা দেখে ওর চোখে পানি। আমি দেখতে পাচ্ছি রিয়া খুব কষ্ট পাচ্ছে। কষ্ট পাক, কিছুদিন আগে আমি এরকম সেম কষ্টই পাইছি। কই, রিয়া যতক্ষণ আমার ভালোবাসা বুঝলো না। আমি এখন ওর থেকে দূরে চলে গেছি, তাইও বুঝেছে। জীবন চলার পথে ভালোবাসার কষ্টটা কি রিয়া একটু জানুক, না হলে রিয়া ভালোবাসার কষ্টটা বুঝবে না। রিয়া এবার কান্না করতে করতে ওয়াশরুমে চলে গেল। আর এদিকে ফারিয়া তো একদম লজ্জায় শেষ। আমি এবার ফারিয়াকে খাটে শুয়ে দিলাম। এরপর ফারিয়ার কপালে একটা চুমু দিলাম। এসব হচ্ছে শুধু মাত্র রিয়াকে কষ্ট দেওয়ার জন্য। আমি ফারিয়াকে যেমন ভালোবাসি, সেম রিয়াকেও ততটাই ভালোবাসি। কিন্তু রিয়া এখন বুঝবে কাউকে কষ্ট দিলে তার কাছে কেমন লাগে। আমি একটু ফারিয়াকে আদর করে বিছানা থেকে উঠে রিয়াকে ডাক দিলাম। রিয়া ওয়াশরুম থেকে মুখে পানি দিয়ে আসলো। আমি তাকে দেখি শুধু পানি নয়, চোখের নোনা পানিও আমি দেখতে পাচ্ছি। একটু কষ্ট করো রিউ, তোমাকে 2 দিন পর আমার ভালোবাসা দেব। এই 2 দিন ফারিয়াকে বেশি ভালোবাসবো। এভাবে দিনটা পার হয়ে সন্ধ্যা আসলো। দিনে আমি বাসা থেকে আর বাইরে বের হইনি। রাতে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। এরপর রুমের সামনে গিয়ে রিয়াকে ডাক দিলাম। রিয়া দৌড় মেরে আমার কাছে আসলো। ও হয়তো ভাবছে আমি ওকে আদর করবো। ওর মুখে আমি খুশি ছাপ দেখতে পাচ্ছি। রিয়া শোনো, আজ একটু কষ্ট করে তুমি আমাদের পাশের রুমে থাকো। আসলে ফারিয়ার সাথে আজ আমার একটা দরকার আছে। আমার এই কথাটা হয়তো রিয়া আমার থেকে আশা করেনি। মুহূর্তের মধ্যে হাসি মুখটা যেন অন্ধকার নেমে আসলো। সরি রিয়া, আমি এটা ইচ্ছে করে করছি না, কিন্তু তোমাকে আমার সারা জীবন পেতে হলে এই কাজটুকু করতে হবে। ঠিক আছে আরিয়ান, তুমি চিন্তা করো না আর টেনশন করো না, আমি পাশের রুমে গিয়ে শুয়ে পড়ছি। রিয়া, আর শোনো আরেকটা কথা। তুমি কি বলবে আমি জানি, চিন্তা করো না এই বিষয় নিয়ে। আমি আম্মুকে কিচ্ছু বলবো না, তুমি রুমে যাও, ফারিয়া তোমার জন্য ওয়েট করছে। রিয়া যেতে যেতে চোখ মুছতেছে। আমি দেখতে পাচ্ছি ও কান্না করছে। আমার কাছে খুব কষ্ট হচ্ছে রিয়ার জন্য। আমি রুমের দরজা বন্ধ করে ফারিয়াকে শুয়ে দিলাম বিছানায়। এরপর লাইট অফ করে ওকে ভালোবাসার পরশ দিলাম। এরপর ফারিয়াকে আমি কাছে টেনে নিলাম। বাকিটা শুনতে হবে না আপনাদের। সকালে সূর্যের আলো এসে আমার মুখে এসে পড়লো। সূর্যের আলোয় আমার ঘুম ভেঙে গেল। এরপর আমি বিছানা থেকে উঠতে যাব, তখন দেখলাম ফারিয়া ওয়াশরুম থেকে মাত্র গোসল করে বের হয়েছে। ওর চুলগুলো থেকে এখনো পানি পড়ছে। ফারিয়া আমার কাছে আসলো। আমি একটা দিয়ে আমার বুকে আনলাম। ওই দুষ্টু, এখন ছাড়ো, আম্মুর যে এমনিতে দেরি হয়ে গেছে, খারাপ ভাবতে পারে। দূর, আম্মু কিছু ভাববে না, নিচে রিয়ে আছে, একটু হয়ে যাক। এবার ফারিয়ার নিঃশ্বাসটা আরো ঘন হয়ে গেল। আমি এবার একদম কাছে চলে আসছি। আমি এবার চোখটা বন্ধ করে যখন কিস করতে যাব, ফারিয়া আমাকে ধাক্কা দিয়ে বিছানা থেকে উঠে দরজার সামনে বিস্কি কেটে চলে গেল। দূর, এত কষ্ট করলাম, কিছুই হলো না। আমিও গোসল করে নিলাম। সকালে নাস্তা করতে গিয়ে খাবার টেবিলে বসলাম। খাবার টেবিলে বসে রিয়াকে তো দেখছি না। হঠাৎ চোখ গেল কিচেন রুমের দিকে। দেখলাম আম্মু আর রিয়া। এখন ফারিয়া যোগ দিয়েছে। রিয়া আমার কাছে আসলো। আমি এবার মাথাটা একটু উঁচু করে ওর দিকে তাকিয়ে দেখি যে আমার কান্না আসছে, কারণ রিয়ার চোখগুলো ফুলে একদম লাল হয়ে গেছে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আম্মু হয়তো এখনো খেয়াল করেনি। জানি না আম্মু যদি বলে এসব কেন হয়েছে, তখন রিয়া কি বলবে? তখন কি রিয়া আমার কথা বলে দেবে যে আমার কারণে এসব হয়েছে? আরিয়ান, রাতে ঘুম কেমন হলো? নিশ্চয়ই খুব ভালো হয়েছে, তাই না? আমি কি বলবো, অপরাধীর মতো রিয়ার দিকে তাকিয়ে আছি। এবার আম্মু সবাইকে একসাথে খেতে ডাকলো। ফারিয়া আম্মুর সাথে বসেছে, রিয়া আমার পাশে বসেছে। রিয়া খাচ্ছে না, আঙ্গুল দিয়ে ভাতগুলো নাড়ছে আর মনে কি যেন ভাবছে।
আমি এবার আম্মু বিষয়টা যদি জেনে যায়, তাই রিয়ার হাতে খোঁচা দিয়ে ওকে খেতে বললাম। রিয়া এবার আমার হাতের খোঁচা পেয়ে চমকে উঠল। রিয়া না চাওয়ার চাইতেও ও কোনো রকমে উপরে চলে গেল। এভাবে কয়েকদিন চলে গেল। এই কয়েকদিনে আমি শুধু রিয়াকে ইগনোরই করে আসছি। রিয়া প্রতি রাতে কান্না করে, আমি জানি। একদিন ফারিয়া আর আমি ঘুমিয়ে পড়েছি। মাঝরাতে আমার পিপাসা লেগেছে, তাই পানি খাওয়ার জন্য যখনই নিচে নামতে যাব, হঠাৎ নামাজ ঘর থেকে কান্নার শব্দ আসছে। আমি এবার চিন্তা করলাম, কি ব্যাপার, এত রাতে কে নামাজ ঘর থেকে কান্না করছে? তা দেখার জন্য আমি এগিয়ে দরজার সামনে গেলাম। দেখি দরজা খোলা আছে। দরজার হালকা পাশে দাঁড়িয়ে আমি দেখি এটার কেউ নেই, রিয়া। রিয়া তাহাজ্জুদের নামাজের মশলায় বসে মোনাজাতে কান্না করছে আর বলছিল, হে আল্লাহ, আমার কি অপরাধ ছিল? আমি প্রথম আরিয়ানের সাথে অনেক অন্যায় করলাম, তারপর ওর কাছে মাপ চাইলাম। এরপর আমাকে আবারও এত কষ্ট দিচ্ছে। আমি এত কষ্ট সহ্য করতে পারছি না। এসব বলে আল্লাহর কাছে কান্নাকাটি করছিল আর আমাকে কাছে পেতে চাইছিল। রিয়া এসব বলে কান্না করছিল। আমার চোখ দিয়ে অটোমেটিক পানি বের হচ্ছে। হ্যাঁ আল্লাহ, আমি কি ভুল করছি? আমাকে যে আল্লাহ মাফ করবে না। নিজের অজান্তে রিয়াকে কষ্ট দিলাম। আমি রিয়ার সামনে গিয়ে দাঁড়ালাম। রিয়া আমাকে দেখে একটু ভয় পেয়ে গেল। আরিয়ান, তুমি এখানে কেন? না মানে, আমি একটু নামাজ পড়তে আসছিলাম। থাক, আমি সব শুনছি। রিয়া, আমার কোনো ভুল হলে তুমি আমাকে মাফ করে দাও। আজ থেকে আমার ভালোবাসাটা তোমার জন্য। পারিয়াকে যতটুকু ভালোবাসি, ঠিক তোমাকেও ততটুকুই ভালোবাসি। আজ থেকে তুমি আলাদা থাকবে না, বরং তোমরা দুজনে আমার সাথে থাকবে, আমার বুকে। আমি রিয়াকে বুকে জড়িয়ে নিলাম। রিয়াও খুশিতে আমাকে কান্না করে জড়িয়ে ধরলো। রিয়া খুশিতে আমাকে কান্না করতে করতে জড়িয়ে ধরলো। আমি রিয়াকে রিয়ার কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম। রিয়া আমাকে এমনভাবে জড়িয়ে ধরেছে, মনে হচ্ছে ছেড়ে দিলে আমি কোথাও হারিয়ে যাব। এভাবে আরও বেশ কয়েক মাস চলে গেল। এখন রিয়াকে যেমন ভালোবাসি, ফারিয়াকেও তেমন ভালোবাসি। এর মধ্যে আমার পরীক্ষাও শেষ হয়ে গেল। আমরা 3 জন পরীক্ষা দিলাম। 3 জনই খুব ভালো রেজাল্ট হয়েছে। এর মধ্যে আমি একটা কোম্পানিতে জব করি। একদিন অফিসে বসে বসে কাজ করছিলাম। হঠাৎ ফোনটা কাঁপছে দেখে হাতে নিয়ে দেখি রিয়া কল করেছে। আমি তাড়াহুড়ো করে কলটা ধরলাম। রিয়া, কি হয়েছে? এমন সময় ফোন দিলে যে? আরিয়ান, ফারিয়া মাথা ঘুরে নিচে পড়ে গেছে। সবাই মিলে আমরা উপরে বিছানায় শুয়ে দিয়েছি। এখন ডাক্তার আসছে। তুমি তাড়াতাড়ি করে চলে এসো। আমার এই কথা শুনে আমার বুকটা কেঁপে উঠলো। ফারিয়া, কি হয়েছে? ও ঠিক আছে তো? আমি বসের থেকে ছুটি নিয়ে গাড়ি নিয়ে সোজা বাসায় চলে গেলাম। বাসার দরজা খোলা ছিল, তাই আমি উপরে গিয়ে দেখি যে আম্মু রিয়া দাঁড়িয়ে আছে আর ফারিয়া শুয়ে আছে। আম্মু, ফারিয়ার কি হয়েছে? আমার কণ্ঠ শুনে রিয়া আর আম্মু পিছন ফিরে তাকিয়ে, বাবা তুই এসেছিস, খুব ভালো হয়েছে। একটা গুড নিউজ আছে। গুড নিউজ মানে? কিসের গুড নিউজ? সত্যি বলতে তোমাদের কথা আমি বুঝতেছি না। আরে পাগল, আমি দাদি হতে চলেছি। কি? এটা কি সত্যি? আমি গিয়ে ফারিয়ার হাত ধরে ওর পাশে বসলাম। ফারিয়া, এটা কি সত্যি? পাগল একটা, সত্যি। রিয়ার দিকে তাকিয়ে দিকেও হাসছে, মনে মনে অনেক খুশি। আরিয়ান, যা মিষ্টি নিয়ে আয়, নাকি কাউকে মিষ্টিও খাওয়াবি না? এরপর বলল, আম্মু আরিয়ানকে যেতে হবে না, আমি অলরেডি আব্বুকে বলে দিয়েছি, আসার সময় নিয়ে আসবে। আচ্ছা রিয়ামা, আমরা এখন চলো ফারিয়ার সাথে আরিয়ান একটু একা থাকুক। রিয়া আর আম্মু রুম থেকে চলে গেল। আমি একটা জিনিস খুব ভালো লাগছে, এত কিছু হয়ে যাওয়ার পরও রিয়ার ফারিয়ার মধ্যে কোনো ঝগড়া নেই। দুজন আপন বোনের মতোই থাকে। এটাই আমার কাছে শান্ত লাগছে। ফারিয়া, জানো, আমার খুব আগে থেকে ইচ্ছা ছিল বাবা ডাক শোনার জন্য। এবার ইনশাল্লাহ সেটা পূরণ হতে চলেছে। আমি সব জানি, আর আমিও আম্মুর ডাক শুনতে পারবো। এ বলে ফারিয়া আমার বুকে মুখ লুকালো। আমি ফারিয়াকে আমার কাছে টেনে নিলাম। ফারিয়াকে এখন আমি অনেক কেয়ার করি। আমি একা না, রিয়া ও আম্মু করে, একটুও কাজ করতে দেয় না। ফারিয়া কাজ করতে চায়, কিন্তু আম্মু আর রিয়াকে কাজ করতে দেয় না। এর মধ্যে আরও কয়েক মাস চলে গেল। আমাদের বেবিটা ফারিয়ার পেটে বাড়তে লাগলো। এখন এই সময়টা খুব ঝুঁকিপূর্ণ, কারণ এই সময় আমাদের বেবি দুনিয়াতে আসার সময় হয়ে গেছে মোটামুটি। আমি অল টাইম ফারিয়ার সাথে থাকি, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই আমাকে ওর প্রয়োজনে পাগলি একটা। একদিন আমি আর রিয়া গেলাম আমাদের বেবির জন্য জামা কাপড় থেকে শুরু করে খেলনা জ্বালাকি সব কিছু কিনতে। বাসায় শুধু আম্মু আর ফারিয়া। আব্বু ব্যবসার কাজে বাইরে গেছে। আমরা মার্কেটে ঢুকে মোটামুটি অনেক কিছু কিনলাম। রিয়ার ফোনে আসলো। রিয়া ফোনটা আমাকে দিল। আমি যেটা শুনলাম, আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। ফারিয়া নিচে থেকে পড়ে গেছে। আমার ড্রাইভার মেরে ফারিয়াকে হাসপাতালে নেওয়া হলো। আমি গাড়িতে উঠে গাড়ি ড্রাইভ করছি। আজ যেন পথও শেষ হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। ফারিয়ার কিছু হলে আমি নিজেকে কখনো মাফ করতে পারবো না। 15 মিনিট পর হাসপাতালের সামনে গাড়ি রেখে রিয়াকে ভেতরে নিয়ে গেলাম। ভেতরে গিয়ে দেখি আম্মু কান্না করছে মুখে হাত দিয়ে। আমি দৌড় দিয়ে আম্মুর কাছে গিয়ে
আম্মু ফারিয়া ঠিক আছে তো? কি করে হলো? আমার চোখে পানি টলমল করছে। আমি কিচেনে রুমে রান্না করছিলাম, ওকে বলেছিলাম ওপর থেকে যাতে নিচে না আসতে, কিন্তু ফারিয়া আমার কথা শোনে নাই, ওপর থেকে নিচে নামতে গিয়ে পড়ে গেল। খুব কান্না করেছিল, এখন অপারেশন থিয়েটারে আছে। আম্মু আমার ফারিয়া ঠিক হয়ে যাবে তো? বাবা, ফারিয়া ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। রিয়া, আম্মু, আমরা সবাই কান্না করছি ফারিয়ার জন্য। খুব কষ্ট হচ্ছে। আমি আজ মার্কেটে না গেলেই হয়তো। এই মুহূর্তের মধ্যে কখনো পড়তে হতো না। 1 ঘন্টা পর অপারেশন থিয়েটার থেকে বাচ্চা কান্না শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ ডাক্তার বের হয়ে এসে, এখানে আরিয়ানকে? আমি আরিয়ান। মিস্টার আরিয়ান, আপনি কন্যা সন্তানের বাবা হয়েছেন। আমি এই খবরটা শুনে খুব খুশি হলাম। বলছি কি, বেবির আম্মু কেমন আছে? সরি, ডাক্তার এসে আপনাদের সব কিছু বলবে। 10 মিনিট পর একটা ডাক্তার বের হয়ে আসলো। উনি হয়তো ফারিয়ার অপারেশন করেছে। ডাক্তার, ফারিয়া কেমন আছে যদি একটু বলতেন। দেখেন, আপনি ওনার সাথে দেখা করেন। পেশেন্ট আপনাকে কিছু বলতে চাই, আমি এখন কিছু বলতে পারবো না। ডাক্তার চলে গেল। ফারিয়াকে কেবিনে শিফট করা হলো। আমরা সবাই কেবিনের ভিতর ঢুকে দেখি আমার মেয়েটি ফারিয়ার পাশে আছে। ফারিয়ার মতো একদম কিউট হয়েছে। ফারিয়া, আরিয়ান, রিয়াবু, আমাকে তোমরা একটা কথা দাও, আমার মেয়েটিকে তোমরা অনেক ভালোবাসবে, কখনো কষ্ট দেবে না। ফারিয়া তুমি এরকম কেন বলছো? কি হয়েছে তোমার? আমি কান্না করে ফারিয়ার হাত চেপে ধরে, আরিয়ান, ভাবছিলাম তোমার সাথে সারা জীবন সংসার করব, কিন্তু সেটা আমার ভাগ্যে নেই। কিন্তু আমি তোমাকে ছোট একটি উপহার দিয়ে গেলাম, সেটা হলো আমার মেয়ে। আমাদের মেয়েকে তুমি এমনভাবে ভালোবাসবে, ওকে কখনো বুঝতে দেবে না যে ওর মা নেই, আমার হাতে সময় নেই। রিয়াবু, তুমি আমার মেয়েটাকে তোমার ভালোবাসা দিয়ে গড়ে তুলো। ফারিয়া আমি তোমাকে ছাড়া কেমনে থাকবো বলো? পাগল ছেলে, দেখো, আমার কথা মনে হলে আমাদের মেয়ের দিকে তাকালে ওর মধ্যে আমাকে পাবে। আমার মেয়েটার দিকে একটু খেয়াল রেখো। ফারিয়া, ফারিয়া তুমি কথা বলো না কেন? ফারিয়া, ফারিয়া কথা বলো। আমি জড়িয়ে ধরে কান্না করতে থাকলাম। ফারিয়া আমাদের ছেড়ে চলে গেছে। পুরো হাসপাতাল যেন কান্না ময়দান হয়ে গেল। 5টি বছর পর। ওরে বাবা সোনা, তোমার আম্মু স্কুল থেকে চলে এসেছে। ওরে বাবা সোনা, তোমার আপু স্কুল থেকে চলে এসেছে। স্কুল ছুটি দিছে। চলো আমরা নিচে যাই। আপনারা হয়তো কিছু বুঝতেছেন না, তাই না? যে রিয়াকে আম্মু বলে ডাকলো, সেই হলো রিয়া আর আমার ছেলে ফারহান। আর ফারহান যাকে আপু বললো, সে হলো আমার আর ফারিয়ার মেয়ে তাবাসসুম। মা, তুমি চলে এসেছো? আম্মু বাবা এখনো আসে নাই। এই তো এসে গেছি। আমার সোনা দুইটা, এদিকে এসো। ভাবি তোমাদের জন্য কি এনেছে দেখো, চকলেট খেলনা এনেছি। আব্বু, আব্বু, আপু তোমাকে চুমু দিছে, আমিও দেবো। ফারহানের কথা শুনে কোলে তুলে নিলাম। এরপর ওর মুখে একটা চুমু দিলাম। এরপর সোফাতে গিয়ে মা, মেয়ে, ছেলে সবাইকে জড়িয়ে ধরে সবাই মিলে ক্যামেরায় বন্দী হলাম। আমরা খুব সুখে আছি। ফারিয়ার কথা খুব মনে পড়ছে। ফারিয়া থাকলে আরও মজা হতো। আমি সবাইকে নিয়ে ছাদে চলে গেলাম। রাতের বেলায় তখন আকাশের দূর থেকে একটা তারা যেন আমাদের দিকে তাকিয়ে হাসছিল, ঠিক যেন ফারিয়া। তো বন্ধুরা, গল্পটি এখানে শেষ হয়ে গেল। একটু রোমান্টিক, দুষ্ট মিষ্টি, একটু কমেডি, সব ধরনের নিয়েই গল্পটা ছিল। তো গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।